বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি রয়েছেন চারজন। আমার সঙ্গে রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আমার ডান দিকে রয়েছেন ডক্টর সাদত হুসাইন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং পিএসসির সাবেক চেয়ারম্যান। একেবারে সর্বডানে রয়েছেন আমার নুহু আলম লেলিন, সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানের এটি 259তম পর্ব। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে ঝুঁকিতে জীবন। আপনারা জানেন নিমতলী চকবাজার হয়ে গতকাল আজকে আমরা কামাল আতাতুর্ক এভিনিউতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে তাতে 27 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। এছাড়া আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন যাবৎ যেন মহোৎসবের মতো সড়কে মানুষ প্রাণ হারাচ্ছেন। আজকেও বিভিন্ন জায়গায় দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় 37 জনের মতো নিহত হয়েছেন। সব মিলিয়ে মানব জীবনের এই যে নিরাপত্তাহীনতা, মানব জীবনের এই যে ঝুঁকি, ঘর থেকে বেরিয়ে গেলে আবার ঘরে ফিরতে পারবেন কিনা, এই যে এক ধরনের আশঙ্কা, এটি নিয়ে আমাদের আজকের বিষয় ঝুঁকিতে জীবন। এটি নিয়ে আমরা কথা বলতে চাই আজকে আমাদের প্যানেলে যে চারজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে। শুরু করতে চাই মোবাশ্বের ভাই আপনাকে দিয়ে। যে ঘটনাটি ঘটে গেল কয়েকদিন আগে চকবাজারে, তখনও কথা বলেছেন, আমরা বলেছি, সকল মিডিয়ায় সর্বত্র সরকারের প্রশাসন যন্ত্র প্রতিটি জায়গায় আগুন কেন লাগে, আগুন লাগলে কেন এত হতাহত হয়, এর প্রতিকার কি, অনেক কমিটি, তদন্ত কমিটি, অনেক কিছু, অনেক গবেষণা পরামর্শ হয়েছে। তখন বলা হয়েছিল যে সরু রাস্তা, পুরনো ভবন, জালের বিস্তার। কিন্তু যে জায়গাটিতে আজকে কামাল আতাতুর্ক এভিনিউতে, এটি আপনি জানেন যে অত্যন্ত উন্নত, রাজধানীর একটি উন্নততম এলাকা এবং বাণিজ্যিক এলাকা, ব্যাপক মানুষের সমাগম, গাড়ি চলাচল, মানুষের, এবং যে ভবনটিতে ঘটেছে এটি 23 তলা ভবন। আগুন লাগলো 12:30টার দিকে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগলো। কারণ কি? এবং এই যে ঝুঁকিতে জীবন, অসহায়, মানে এক ধরনের অক্ষম আক্রোশ ছাড়া জনগণের বা নাগরিকের জন্য আর কিছুই প্রকাশ করার নেই। কারণ কি? ধন্যবাদ। ঝুঁকির মাত্রা কিছুটা থাকে, উন্নয়নের সাথে নতুন কিছু অ্যাচিভ করার চেষ্টা করতে গেলে ঝুঁকি হয়, কিন্তু একই সাথে দুনিয়ার সব জায়গাতে এই ঝুঁকিকে প্রশমিত করা এবং ঝুঁকিকে জয় করার প্রচেষ্টাটা প্যারালালি মুভ করে। তো এই যে পুরান ঢাকার দুর্ঘটনা, যখন এই চকবাজার এবং নিমতলী দুই জায়গায়, যে ফেব্রুয়ারি মাসের ঘটনা, আমার মনে আছে আমি অন্তত 3টি থেকে 4টি টেলিভিশনে বলেছিলাম যে এইখানে রাস্তা চিকন, এইখানে গাড়ি ঢুকে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গুলশান বাড়িধারায়ও তো আগুন লাগতে পারে। জি, কারণ আগুন লাগতে পারে দেখেই ফায়ার ফাইটিং এর ব্যবস্থা হয়। তার মানে বিশ্বের সর্বোচ্চ ভবনগুলিতে আগুন লাগার সম্ভাবনা বিরাজমান বলেই ফায়ার ফাইটিং এর সমস্ত ব্যবস্থা করা হয়। তো যদি এই কাজটি না করা হয় তাহলে দুর্ঘটনা কি পর্যায়ে হতে পারে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই, যে গরুর গাড়ি প্রপারলি মেনটেন না করলে গরুর গাড়ির চাকা ভেঙে হয়তো একজনের হাত পা ভাঙতে পারে। আর সর্বাধুনিক জায়গায় যদি এই একই ভুলটি করি, একটি প্লেনের কি অবস্থা হতে পারে। এই দুই জায়গায় পুরান ঢাকার নতুন ঢাকার ঘটনা কিন্তু একই। এই নতুন ঢাকায় যদি আমরা এখন চিন্তা করি যে এই দুর্ঘটনা ঘটলো কেন, দুর্ঘটনা ঘটার কথা না এই কারণে 10 তলার ঊর্ধ্বে যে কোনো ভবনে ফায়ার ফাইটিং এর কি ব্যবস্থা থাকতে হবে। পৃথিবীর ভিতরে অল্প কয়েকটি দেশে ন্যাশনাল বিল্ডিং কোডকে আইনে পরিণত করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে ন্যাশনাল বিল্ডিং কোড ইজ দ্য কি বলবো, ওই সব দেশের পেশাজীবীদের নির্ধারিত পদ্ধতি, মানে ওইটা রেগুলার তারা আপগ্রেড করে, রেগুলার তারা পরিবর্তন করে। কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রি, অল্প কয়েকটা কান্ট্রির ভিতরে একেবারে আইনে পরিণত করা হয়েছে। অর্থাৎ কাউকে তুমি যদি হত্যা করো তাহলে তোমার ফাঁসি হবে। ঠিক
এই ধরনেরই একটি আইন এখানে আছে। সেখানে বলা আছে কততলা বিল্ডিং হলে পারে কি থাকতে হবে, কিভাবে থাকতে হবে, এবং ফায়ার ড্রিল কিভাবে করতে হবে। যদি এই কাজগুলি তুমি না করো তাহলে এই বিল্ডিং এ তুমি কোনো ধরনের ব্যবহার উপযোগী সংযোগ পাবা না। এখন এই ঘটনাগুলি ঘটছে কোথায়? যে শহরে রাষ্ট্রপতি বসবাস করেন, যে শহরে প্রধানমন্ত্রী বসবাস করেন, যে শহরে চিফ জাস্টিস বসবাস করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বসবাস করেন, পুলিশের বড় কর্তা বসবাস করেন, সেই শহরে এই ঘটনাগুলি ঘটে কেমন করে? আইনে পাশ করা আছে, আইনে লেখা আছে। এবং আজকে টেলিভিশনে কয়েকজন রিপোর্টারকে বারবার বলতে শুনলাম যে আমরা যখন জিজ্ঞেস করেছি তখন বলা হয়েছে এই সব বাড়ির মালিককে দিনের পর দিন নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তারা কথা শোনে না। তাহলে আমি সেই সরকারের কর্মকর্তা কর্মচারীদেরকে জিজ্ঞেস করতে চাই যে একটি এলাকায় একজন চোর ব্রড ডে লাইটে প্রতিদিন চুরি করছে, এবং ওনারা কি খালি উপদেশ দিতে থাকবেন বাবা তুমি চুরি করো না, বাবা তুমি চুরি করো না, চুরি করলে বিপদ আছে, কিন্তু সে প্রতিদিন বছরের পর বছর চুরি করে যাচ্ছে, কিন্তু তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আদৌ কি ব্যবস্থা নেওয়ার নিয়ম কানুন নাই আজকে? যদি থাকে তাহলে এই কাজটি কেন করা হচ্ছে না? কেন করা হচ্ছে না তার সহজ রিপ্লাই আমার কাছে হলো এই, আমি মোবাশ্বের প্রতিদিন সকালবেলা আমার বাসা থেকে যখন বের হই তখন কলাবাগানের সিগন্যাল দিয়ে আমাকে পার হতে হয়। আজ 2 মাস ধরে মার্ক করছি, প্রতিদিন লাল বাতি জ্বললে পারে আমাকে পুলিশ ওখানে বলে যান। অর্থাৎ আমার জীবনের সকালবেলাটি শুরু হয় পুলিশের সহযোগিতা। আমি আবারও বলছি, বাংলাদেশের পুলিশের সহযোগিতায়, যে পুলিশ বা এই মুক্তিযুদ্ধের মাসে সবার আগে অস্ত্র ধরে নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই পুলিশের সহযোগিতায় আমার মতন একজন মানুষকে প্রতিদিন আইন ভঙ্গ করে চলতে হয়। তারপরে যখন পুলিশের বড় কর্তা বলে ট্রাফিক সিগন্যাল, কি বলে ট্রাফিক সপ্তাহ পালন করব, আমি তো বারবার ওনাদেরকে জোর করে বললাম ভাই আগে পুলিশ সপ্তাহ পালন করে পুলিশদেরকে সবকিছু শেখান, আইন মানতে শেখান। এবং একটি তথ্য যদি আপনি নেন সিটি কর্পোরেশনে গেলেই পাবেন, এই যে লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, এই জ্বলার জন্য প্রতি মাসে 32 লক্ষ টাকা ইলেকট্রিক বিল দিতে হয়, আমার কাছে যে তথ্য দেওয়া হয়েছে। এবং শুধু তাই না, প্রতি মাসে এগুলি আবার রং করা হয়, বাল্ব বদলালে বাল্ব জ্বালানো হয়। এখন একটা সাধারণ মানুষের দৃষ্টিতে দেখলে মনে হয় যে পুলিশ ডিপার্টমেন্ট এবং সিটি কর্পোরেশনের ভিতরে একটি জেদাজেদি চলছে, তুই বেটা লাল বাতি জ্বালাবি আমি লাল বাতি দিয়ে যাওয়াবো, তুই বেটা সবুজ বাতি জ্বালাবি আমি দাঁড় করায় রাখবো। এই কম্পিটিশন কোথায় হচ্ছে? রাষ্ট্রপতির শহরে, প্রধানমন্ত্রীর শহরে। তাহলে আইন ভঙ্গ যদি পুলিশ ডিপার্টমেন্ট করে ব্রড ডে লাইটে, তাহলে আমি কিভাবে এই ভবনে, 12 তলা ভবনে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আছে কিনা, হোস পাইপ আছে কিনা, ফায়ার ফাইটিং অ্যালার্ম আছে কিনা, কে দেখতে যাবে? দেখতে গেলে তো প্রথমেই বলবো যে তোমারটাই ঠিক করো নাই, আমার কাছে আসছো কেন? এখন প্রশ্ন হচ্ছে, যদি এই কাজগুলি আমরা করতে চাই, আমরা পুরান ঢাকায় যে কাজটি করেছি, আমি আজকে 2 মেয়র গিয়েছিলেন, 2 মেয়রকে উদ্দেশ্য করে বারবার বলছি আমি দেখতে চাই আগামীকাল ম্যাজিস্ট্রেট নিয়ে আপনারা এই বিল্ডিংগুলি সিল করেন। যদি সিল করার সাহস আপনাদের থাকে তাহলে বুঝবো যে ঢাকা শহরের পরিবর্তনের সম্ভাবনা উজ্জ্বল। আর যদি সিল করার ক্ষমতা আপনাদের না থাকে, এবং আপনারা কি বলবেন সেটা আমি বলে দিই, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে আগামী 200 বছর এই আইন চলতে থাকে, কিন্তু ওইটিতে টাচ করা না যায়। জি, আবারও শুনবো আপনার কাছ থেকে, এবং আমরা চাইবো যে আজকের এই আলোচনার শেষে আমরা আবারও, বারবার দেয়া হয় তারপরে আজকেও আবারও আমরা চাইবো আপনাদের প্রত্যেকের কাছ থেকে পরামর্শ, এবং প্রত্যাশা করব সংশ্লিষ্টরা যেন সেদিকে মনোযোগ দেন। আপনি যদি আজকের যে ঘটনাটি ঘটলো, যে দুঃখজনক ঘটনা, যারা মারা গেছেন তাদের প্রতি শোক জানাই আমরা, এবং হতাহতদের প্রতি সহানুভূতি জানাই। আপনি কি বলবেন, এই ধরনের ঘটনা একটি রাজধানীতে আর কতকাল আমাদের সইতে হবে? যারা মারা গেছে তাদের আত্মার প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি শোক জানাচ্ছি। এখন এই ধরনের দুর্ঘটনা আজকে যেটা ঘটেছে এটা তো প্রথম না, জি, আরও আগেও ঘটেছে এবং মনে হচ্ছে এগুলি ঘটতেই থাকবে। এগুলো তো বেশ কিছু কথা বিস্তারিত সুন্দরভাবে মোবাশ্বের সাহেব ব্যাখ্যা করছেন যে কি করার কথা ছিল, কি হয়েছে।
10 তলার উপরে ভবন হলে কি কি জিনিস লাগার কথা, কি কি জিনিস বিল্ডিংয়ে সংযোজন করার কথা, কিন্তু আসলে হয় নাই। আমাদের সমস্যা কোথায় এটাও আমরা অনেক সময় জানি, সমস্যার জন্য কারা দায়ী এটাও আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু তারপরে তাদের যারা দায়ী তাদেরকে কি আমরা পুরস্কৃত করব না তিরস্কার করব, এটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না। আপনারা দেখছেন ব্যাংকের ক্ষেত্রে তো ভালোভাবে দেখছেন যে কার জন্য কি হয়, কারণ আলটিমেটলি ওই ঘুরে ফিরে আমাদের ইকোনমিক্সে আমাদের সবচেয়ে মানে একেবারে হার্ডকোর ইকোনমিক্সের ইয়ে হলো ইনফ্লেশন। তো ইনফ্লেশন পড়াইতে গিয়ে আমাদের একজন টিচার বলছিলেন যে দেখো ইনফ্লেশন বলো যাই বলে এগুলি কিন্তু আলটিমেটলি সোশ্যাল ফেনোমেনন। এখানে ইকোনমিক্সের যে সলিউশন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া যায়। আমিও আপনাদের বলছি এটা মানি সাপ্লাই কন্ট্রোল করলেই ইনফ্লেশন কিন্তু ইয়ে করা যায়, কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবা কি না। মানি সাপ্লাই কন্ট্রোল করতে গেলে ইন্টারেস্ট রেট তোমার দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। সেই ইন্টারেস্ট রেট বাড়লে কাদের ক্ষতি হবে, কমলে কাদের ক্ষতি হবে, কোন গ্রুপটা অ্যাফেক্টেড হচ্ছে, এটা হলো বড় জিনিস। এবং যেই গ্রুপ অ্যাফেক্টেড হচ্ছে অ্যাডভার্সলি তারা কত শক্তিশালী এটার উপর নির্ভর করবে যে তুমি সেই ইনস্ট্রুমেন্টটা ইউজ করতে পারবে কিনা। এখন এই যে ভবনগুলোতে অনেক কিছু ঘটে এটা তো রাজুক জানে, তারপরে বিল্ডিংয়ের ইয়েতে যারা দায়িত্বে তারাও জানে, কিন্তু তারা করে না। আমি আমাদের ছোট্ট জায়গাতে নিকুঞ্জ ইয়েতে যে টিল্ডিংগুলি হয়েছে এগুলির ইয়েতে দেখেছি যে কেউ এসে যে ওই পরীক্ষা নিরীক্ষা করা, এগুলি তো মুবাশশির সাহেব যে কথা বলছেন এটা খুব সুন্দর কথা, যে নিয়ম অনুযায়ী আমরাও তো বাড়ি বানাইছি দেখছি। আপনার এই জিনিসগুলি না হলে কিন্তু আমার বাড়িতে টেকনিক্যালি আমি উঠতে পারি না, আমাকে লিভ এখানে বাস করার জন্য টেকনিক্যালি একটা অকুপেন্সি সার্টিফিকেট লাগে, কিন্তু এটা কোনো সময় তারা দেয় না, কারণ এই বাড়ির যেসব মালিক তাদেরকে তারা ইয়ে করতে চায় না। আর ওদেরকে জিজ্ঞেস করলে একটা কথা গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলি প্রায় সময় বলে যে আমাদের লোক নাই। তো এখন ব্যবস্থাপনার তো বিভিন্ন জিনিস আছে, লোক যদি আপনার না থাকে, যেমন সব কিছুতে তো আপনি একবারে লোক দিয়ে জনকে পিছনে লাগাতে পারবেন না, তাইলে একটা ব্যবস্থা আছে যে আপনি এনগেজ করেন, আপনার এজেন্ট হিসাবে লোক এনগেজ করেন, সেটা শিখতে হবে ব্যবস্থাপনাটা, যে অন্যকে দিয়ে অন্য একটা এজেন্সিকে দিয়ে যাতে আউটসোর্সিংটা একটু ভিন্ন অন্য একটা দিয়ে আপনার কন্ট্রাক্টর দিয়ে যেরকম বিল্ডিং বানায় তেমনি যারা সুপারভাইজ করবে চেক করবে একটা গ্রুপ কিন্তু করতে পারে। যেমন বিদেশে কি এই যে ইনকাম ট্যাক্সের সেখানে ওই আমরা যে প্রফেশনাল সোসাইটি দিয়ে আমরা তো ইনকাম ট্যাক্স অল্প দিতেও হয়তো না, ফেরত পাইতাম। তো যখন আপনি অ্যাডভাইজে সেই ফার্মগুলি দিয়ে করেন তখন কিন্তু ধরে নেয় যে তারা যে এটা প্রফেশনাল দিয়ে করেছে এটা ঠিক আছে। যখন আপনার এই যে ড্রাইভিং লাইসেন্স আপনি কোনো উন্নত দেশে, বিশেষ করে আমেরিকাতে আমি যেটা দেখেছি, আমি ছিলাম তো সেখানে আপনি কোনো একটা মানে আনাড়ি, কোনো একটা অপরিপক্ক, কোনো একটা অল্প বয়স্ক লোকের আপনি লাইসেন্স থেকে নিতে পারবেন না। ওই প্রফেশনাল সোসাইটি ওরা তো ওখানে তো ওই যে ওদের স্কুলগুলি আছে, ট্রেনিং স্কুল, ওরা বলে দিলেই লাইসেন্স হয়ে যায়, কিন্তু ওরা দিবে না। আমাদের এইখানে সেইটা নাই। আমাদের এইখানে আপনি একেবারে বাচ্চা ছেলে বাচ্চা তাদেরকেও আপনার গাড়ি চালাইতে দিতেছেন, কারণ আমাদের এখানে ওই ধরনের প্রফেশনালিজম, ওই ধরনের দায়িত্ববোধ, ওই ধরনের প্রোপ্রাইটি অফ দ্য অর্গানাইজেশন সেটা ডেভেলপ করে না। জি সেলিম ভাই, যে ঘটনাটি আমরা বিস্তারিত আলোচনা নিশ্চয়ই শুনবো আপনাদের কাছ থেকে, যে আজকে যে ঘটনাটি ঘটলো, যেভাবে মানুষ মারা গেল, অসহায়ভাবে সাহায্য চাইলো এবং আগুন নেভাতে দীর্ঘ সময় লাগলো, এই বিষয়টিতে যদি একটু আপনি মন্তব্য করেন। ধন্যবাদ। আমি অন্য সকলের মতোই যারা আজকে নিহত হয়েছে তাদের প্রতি আমি সেই জন্য শোক জানাচ্ছি এবং পরিবার পরিজনকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এটা অগ্নিকাণ্ডে এতগুলো মানুষ নিহত হয়েছে এবং নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রথম শুনেছিলাম 5 জন, আস্তে আস্তে বাড়তে 11 জন, আস্তে আস্তে এটা ক্রমাগতভাবে বাড়ছে।
শেষে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি বলতে পারি না। তবে আমার একটু আশঙ্কা, এই রানা প্লাজার ঘটনার আগে সাভার এলাকায় নরসিংহপুরে আরেকটা অগ্নিকাণ্ড হয়েছিল, এবং সেখানে কতজন মারা গেছে। সরকার একটা ডেড বডি দেখালো 124 জন, পরে সংখ্যাটা কমে 121 হয়ে গেল, 3 জনের ব্যবধান। কিন্তু প্রত্যেকটা লাইফ একটা ভ্যালুয়েবল। আমাদের দেশের এইটা একটা দুঃখজনক যে আপনি আচ্ছা 121 আর 124 কি পার্থক্য যায়, আর 3টা মানুষ 3টা জীবন, এভরি লাইফ ইজ ভ্যালুয়েবল। 2 নম্বর কথা আমি বলছি, ওই সময় বলেছিলাম, এখনো আমি বলতে চাই, এবং নিমতলি বলেন আর আজকে যেটা হলো সবটাই বলেন, অনেকে বলবে এটা দুর্ঘটনা, আমি টোটালি রিজেক্ট করি। এটা একটা হত্যাকাণ্ড, এক্স্যাক্টলি এটা একটা হত্যাকাণ্ড। এবং যারা আইনের ছাত্র, আমি আইনের ছাত্র না, কিন্তু তাদের কাছ থেকে জেনেই আমি বলছি যে একটা মার্ডার আউট অফ নেগলিজেন্স, এইটাও একটা কিন্তু অপরাধ, একটা ইচ্ছাকৃত জানাশোনা, যে এই অবহেলাজনিত কারণে এই ধরনের একটা অগ্নিকাণ্ড হতে পারে এবং সেখানে মৃত্যু হতে পারে। জেনে শুনে যখন সেই অবহেলাটা করা হয়, তাহলে পরে কিন্তু আপনি ডেলিবারেটলি আপনি এমন একটা সিচুয়েশনের ভেতরে আপনার অ্যাক্টিভিটি নিয়ে যাচ্ছেন যেটা আলটিমেটলি মার্ডার, একটা ডেথ ইনএভিটেবল হয়ে যাবে। সুতরাং এইভাবে আমি জিনিসটাকে দেখতে চাই। 20 তলা বিল্ডিং, উন্নয়ন, 20 তলা বিল্ডিং করতে ইট লাগেনি, সিমেন্ট লাগেনি, লিফট রড লাগছে, লাগছে, সবই লেগেছে। তাহলে পরে এইটার নিরাপত্তার জন্য, এইটাকে আগুন লাগলে সেটা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে নিবারণের ব্যবস্থা করার জন্য যে কস্ট, সেই কস্টটা আমরা মনে করি এটা বাহুল্য কস্ট। তাহলে পরে যুক্তি চিন্তাধারাটা এরকম, সবসময় তো আগুন লাগে না, তো ফায়ার ব্রিগেড খামাখা বসায় রাখছি, এতগুলো মানুষকে চাকরি করাচ্ছি, কিন্তু ইট ইজ এ নেসেসারি এক্সপেন্ডিচার। কারণ আপনাকে খালি তাৎক্ষণিকভাবে ওইটার ব্যবহারটা হচ্ছে কি হচ্ছে না, এইটা দিয়ে তার কস্ট বেনিফিট আপনি কোনোদিন হিসাব করতে পারবেন না। এবং আরও নানাবিধ জায়গায় আপনার খালি অগ্নিকাণ্ডের বিষয়টা আমরা আজকে আলোচনা করছি, জি, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়েও আমরা কথা বলবো, আগে এটি নিয়ে একটু। কিন্তু এইটার সঙ্গে এই সবটাই জড়িত। জি, সবটা জড়িত কোন জায়গায়, অন্যগুলো পরে আলোচনা করা যাবে। আমি মনে করছি যে জীবনের মূল্য এখন তুচ্ছ হয়ে গেছে। এবং কেন হয়েছে? আমাদের সোশিয়াল ফিলসফি এমনভাবে এখন দাঁড় করানো হয়েছে, উন্নয়ন সর্বস্ব। এবং উন্নয়ন বলতে ইট মাস্ট বি ডিফাইন্ড। আমি একভাবে উন্নয়ন বুঝি, আরেকজন হয়তো আরেকভাবে বুঝে। এখন বর্তমান ক্ষমতাসীন শুধু না, এর আগেও যারা ক্ষমতায় ছিল, তারা কেবলমাত্র গ্রোথ রেট, আপনার সেই জিনিসটাকে হিসাব করে তারা উন্নয়ন দেখছে। এবং দেখেন এটা ঘুরতে ঘুরতে কোথায় এসেছে, আগে উন্নয়ন পরে গণতন্ত্র বলা হচ্ছে। শুধু কিছু লোক তো মরবেই। এবং এই থিওরি দেওয়া হয়, আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, যে বার্থ পেইনস অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের প্রসব বেদনা, এইগুলো একটু সহ্য করতে হবে, তা না হলে তো আমাদের উন্নয়ন হবে না। কিন্তু উন্নয়নের এই মডেল ছাড়া অন্য মডেলও আছে। কোশ্চেন হলো ভ্যালু সিস্টেমটা চেঞ্জ করে গেছে। আপনি যখন ম্যাটেরিয়াল ওয়েলথটাকেই একমাত্র উন্নয়নের মাপকাঠি হিসেবে বিবেচনা করেন, এবং ওয়েলফেয়ার অফ দ্য পিপুল এবং প্রেজেন্ট এবং ফিউচার, এই সমস্তটা যদি হিসাবে নিয়ে, এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এই সমস্ত কিছুকে নিয়ে, বা কোয়ালিটি অফ লাইফ অফ 16 কোটি মানুষ, এই ভিত্তিতে যদি আপনি উন্নয়নটাকে না দেখেন, কেবলমাত্র ম্যাটেরিয়াল রিসোর্স বাড়ানোটাকেই উন্নয়নের একমাত্র মাপকাঠি দেখেন, তো অ্যাট এনি কস্ট, না 2-4 লক্ষ লোক মারা গেল, কী আসে যায়। এবং এই জায়গাটাই আমাদের সমস্ত ড্যামেজটা করছে। ওর জন্য অন্য জায়গায় হয়তো তারা, আরেকটা আছে হলো প্রদর্শনবাদ, ডেমনস্ট্রেট করতে হবে, এবং সবটাই করা হচ্ছে কিন্তু একটা পলিটিক্যাল এজেন্ডাকে অ্যাড্রেস করে, প্রাধান্য পেয়ে যাচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। সেই পলিটিক্যাল এজেন্ডাটা জনকল্যাণের দিকে তাকিয়ে করা হচ্ছে না, এটা করা হচ্ছে যে পাওয়ার আমাকে যেতে হবে। এবং পাওয়ারটা প্রয়োজন কেন? সেইটা প্রয়োজন হলো পাওয়ারে থাকলে পরে, বা তার আশেপাশে থাকলে পরে
বেআইনিভাবে আইন ভঙ্গ করে লুটপাটের অবাধ একটা সুযোগ পাওয়া যায়। জি, একটার সঙ্গে আরেকটা জড়িত হয়ে যাচ্ছে। অর্থনীতি ডিসাইডস পলিটিক্স, অর্থনীতি এবং পলিটিক্স ডিসাইডস সামাজিক মনস্তত্ত্ব এবং সামাজিকভাবে মানুষের যে জীবন বোধ, এই সমস্ত কিছু এই জায়গাটায় কিন্তু নির্ধারিত হয়। তবে খালি আমি এইখানে সবটার পরে খালি এইটুক যোগ করে আমি শেষ করব। আজকের ঘটনাও যদি দেখেন তাহলে পরে এই অমানবিক বর্বরতা যেমন আমরা দেখতে পাচ্ছি, এবং একটা মগের মুল্লুকের মতো ব্যাপার যেটা এখানে আলোচিত হলো, কোনো নিয়মকানুন কেউ মানে না। আমরা আইব আমল থেকে মগের মুল্লুক, এটা একটা বক্তৃতা আমাদের ছিল, তগলকি কারবার, ওটা তখনও একটু একটু দেখেছি। এখন তো আমি দেখতেছি 16 আনা সেই জিনিসটা চলতেছে। কিন্তু এর ভেতরেই আপনি কিন্তু প্রকৃত মানবতাবাদও আপনি এই আজকের ঘটনার ভেতরে দেখবেন। আমি একটা ছবি দেখে আসলাম, একটা ছোট বাচ্চা পাইপ দিয়ে পানি যাচ্ছে, পানিটা লিক করতেছে, সে কোনো জায়গা থেকে পলিথিনের কাগজ এনে ওইটাকে মুড়ায় ওইটার উপরে নিজের বুকটা দিয়ে যাতে পানিটা লিক করে না চলে যায়, পুরো পানিটা যাতে ওইখানে আগুনের ভেতরে পড়ে। বা অনেক তরুণ ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ওই পাইপটা মানে কাঁধের করে নিয়ে ওটাকে লিড করে নিয়ে যাচ্ছে। আবার অনেককে সেলফি তুলতেও দেখা গেছে। সেটা আরেকটা সাইড, সেটা নিয়েও আমরা কথা বলবো। লেনিন ভাই, আপনার কাছে আসতে চাই একটু। আপনি তো শুনলেন আমাদের 3 জন প্যানেলিস্টের আলোচনা। আপনি জানেন যে আমরা অগ্নিঝরা মার্চের মধ্যে আছি, আজকে 28 মার্চ, এবং 48 বছর শেষ করেছি আমরা। 49 বছরে আমাদের স্বাধীনতার পা রেখেছি, এবং আমরা আর 1 বছর পরেই কিন্তু সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা অনেক উন্নয়নের কথা, যেটি সেলিম ভাই বললেন, উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়ন অনেক ক্ষেত্রে দৃশ্যমানও। আজকের এই ঘটনাটিকে, এই যে আমাদের বিকাশমান উন্নয়নের পাশাপাশি, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আজকের এই যে মর্মান্তিক ঘটনাটি আমাদের দেশের সকল মানুষকেই দারুণভাবে মর্মাহত করেছে, পীড়িত করেছে। আমি বলার আগে সকলের মতোই যারা নিহত হলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের প্রতিও সহানুভূতি জানাচ্ছি। এই বিষয় যেটা আজকে এখানে আলোচনা হচ্ছে, এইটা আজকে এখানে আপনি উপস্থাপন করেছেন, এটার ইনসিডেন্টাল বিষয়। কারণ আপনার আজকের আলোচনার বিষয় এটা ছিল না। আমরাও কেউ এইটা আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েও আসিনি। কারণ আমরা কি ভেবেছি নাকি যে আজকে ওইখানে হবে, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে এবং সেটার পরিপ্রেক্ষিতে আমাকে একটা ভাষণ দিতে হবে। আমরা তো সেটা জানি, আমরা ধরে নিয়েছি যে টক শোতে সাধারণভাবে চলমান রাজনৈতিক সামাজিক নানান ইস্যু আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো এটাকে কি বলবেন? এটা তো কারো নিয়ন্ত্রণে না। আপনারা মানে নিশ্চয়ই বাংলা ভিশন এটা আপনারা পরিকল্পিতভাবে করেন। বিষয়টি হচ্ছে কি, যে বিষয় আপনি যথার্থই বলেছেন। আরেকটি বিষয় ছিল, আমাদের আজকের বিষয় ছিল, দর্শকরাও জানুক, যে স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তি। যেহেতু 48 বছর আমরা পার হয়ে এসেছি, সেই কারণেই আপনার কাছে আমি প্রশ্নটি এভাবেই করলাম যে এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির সঙ্গে যে উন্নয়নের কথা আমরা শুনছি, আমরা দেখছি উন্নয়ন, আমরা অস্বীকার করছি না, কতটা সামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক? না না, ঠিক আছে। আপনার ওই কথাটাই যে আসার জন্য আমি এই ভূমিকাটুকু করছি, এই জন্য যে আপনি আজকের এই ঘটনা দুর্ঘটনা যাই বলি না, ক্ষমা করবেন, একজন দর্শক আছেন ফোনে, তার প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আপনার কথা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আমাদের ফোন করুন, এবং কার কাছে প্রশ্নটি আপনি যদি উল্লেখ করে বলেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি, বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে আজকের অগ্নিকাণ্ড নিয়ে যে 22 তলা অভিজাত এলাকায় 22 তলার বাণিজ্যিক ভবনটিতে ওই অবস্থিত রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তো এটা বিল্ডিং কোড মেনে করা হয়েছে কিনা, রেস্তোরাঁ করা যায় কিনা এরকম অভিজাত বাণিজ্যিক ভবনে, এটা আমার একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো যে প্রতিবেশী নেপালের যে সর্বশেষ বড় ভূমিকম্পটি হয়েছিল, সেখানে গ্যাস লাইন না থাকায় শুধু বিল্ডিং ধসের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ড হয় নাই, কিন্তু মাত্র 1 মাস আগে 26 ফেব্রুয়ারি 4.1 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর সংলগ্ন গাজীপুরে। তো ঢাকায় যদি 6 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয়, সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড গ্যাস লাইন থেকে বড় ধরনের অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং এই ব্যাপারে এখনই প্রস্তুতি নেওয়া দরকার কিনা, জি এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। জি, আমরা প্রশ্নটির জবাব পরে দিই, আপনার জবাবটি একটু। তো আমি যেটা বলছিলাম যে যেমন আজকের এই বিষয়টা হচ্ছে একটা অনির্ধারিত বিষয়ে আমরা আলোচনা করছি, হ্যাঁ, এবং ঘটনাটিও আজকে যেটা ঘটেছে, হ্যাঁ, সেলিম সেটাকে হত্যাকাণ্ড বলেছেন। আমি হত্যাকাণ্ড হোক আর এই দুর্ঘটনা হোক, ফলাফল তো এক, যে মানুষের মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুকে, হ্যাঁ, আমি রাজনীতিকরণ করার পক্ষে নই। সরকারের বা প্রশাসনের নানান ব্যর্থতা, এটা টেকনিক্যাল বিষয়গুলো মোবাশ্বের ভাই খুব ভালো করে বলেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে দায় দায়িত্ব নিঃসন্দেহে প্রশাসনের রয়েছে, ওইটা আমি ডিফেন্ড করছি না। আমি বলছি যে কেউ কি আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম, তা তো না। যেমন আজকের এইটা যেমন অনির্ধারিত, আমরা প্রত্যাশা করতে পারি কিনা একটি দেশে, বিশেষ করে রাজধানীতে এবং এমন একটি উন্নত এলাকায়, অফিস হোক বাসভবন হোক, আমি নিরাপদে থাকতে পারবো। আগুন লাগতেই পারে, যে কথাটি মোবাশ্বের ভাই বললেন, আগুন লাগলেও সেখান থেকে বাঁচবার মতো যে আনুষঙ্গিক যে উপাদানগুলো থাকবার, সেগুলো যে নেই, সে না থাকার কারণে যে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এই দায় দায়িত্ব আমাদের এই মানে বিকাশমান উন্নয়নের সঙ্গে যায় কিনা। শোনেন, এটা আমি ওই যে সেলিম যেটা বললেন যে কস্ট অফ মানে ডেভেলপমেন্ট, সেটার মধ্যে এইটাকেও আমরা ইনক্লুড করি, আমি যেটা মনে করি না। হ্যাঁ, আমি মনে করি যে কোনো পরিস্থিতিতেই দুর্ঘটনাই সেটা ঘটতে পারে, এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে এইটা মনে রাখতে হবে যে আমরা ইউরোপ না, জি, আমরা একটা পশ্চাৎপদ দেশ থেকে ধাপে 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 উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে, এবং সেটা করতে গিয়ে আমরা যেটা মোবাশ্বের ভাই বলেছেন, আমি এটা একমত, যে আমরা সকল আইন কানুন বিধি বিধান, হ্যাঁ, সেগুলো সবটা যে প্রপারলি আমরা ফলো করি, সেটা যেমন আমরা নাগরিকরা করি না, আবার নাগরিকরা না করলে তার জন্য যেই প্রতিরোধক ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসন থেকে নেবে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে, সেটাও নেয় না। ফলে এক ধরনের এই জায়গায় মানে একটা বিশৃঙ্খলার মতোই আছে, এবং এইটে একটা পর্যায় পর্যন্ত, আমার কথা কেউ পছন্দ করেন বা না করেন, একটা পর্যায় পর্যন্ত এইটা আপনাকে ধরে নিয়ে অগ্রসর হতে হবে। আজকে যদি বলি যে না, এইগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত, জীবনের সকল সর্বক্ষেত্রে পূর্ণ গ্যারেন্টি না দেওয়া পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট না, হ্যাঁ, সেটা কোনো কাজের কথা না। আবার ডেভেলপমেন্টের নামে এইটা হবেই ধরে নেব, এইটা আমি ধরে নেব। তাহলে আপনাকে দু তিনটি তথ্য দিই। এই যে ভবনটি এফআর টাওয়ার 1996 সালের 12 ডিসেম্বর 18 তলা ভবনের অনুমতি দিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক। তারা যে রাজুকের অনুমোদিত যে নকশা অনুযায়ী ভবনটি করবার কথা, এটি তারা করেনি, তারা এটি করেছে 23 তলা ভবন করেছে। এবং এমন একটি বহুতল ভবনে ফায়ার এক্সটিংগুইশার ছিল না, এবং আপনি তো জানেন যে আমাদের রাজধানীতে যে ফায়ার হাইড্রেন্ট নাই। আজকে আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কর্মীরা যথেষ্ট বেগ পেয়েছে, পানির উৎস খুঁজে পেতে সময় নষ্ট হয়েছে, নানাবিধ সীমাবদ্ধতা ছিল। বিএনবিসি যেটির কথা বলা হলো, ন্যাশনাল বিল্ডিং কোড, সেই অনুযায়ী যদি মানা হতো এটি একটি, তাহলে এমন ঘটনাটি ঘটতো কিনা, এটিকে আমরা এত সহজে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারতাম কিনা, এক। 2 নম্বরটি হচ্ছে, আপনি দেখেছেন যে ভবনটিতে আগুন লেগেছে, তার পাশে, 2 পাশের যে ভবনের মধ্যে 6 ইঞ্চি জায়গাও কিন্তু ফাঁকা নেই। আমি জানি না, মোবাশ্বের ভাই ভালো বলতে পারবেন যে বহুতল ভবন যখন তৈরি হয় এমন ব্যস্ততম সড়কে, সেখানে ফাঁকা রাখার কোনো নিয়ম বিধিবিধান আছে কিনা। তাহলে আমরা যে উন্নয়নের কথা বলছি 96 থেকে আজকে 2019, আমাদের যারা সংশ্লিষ্ট আছেন, এটি নিশ্চয়ই একজন ব্যক্তি দেখবার কথা নয়, অনেক দপ্তর অধিদপ্তর সংস্থা আছে, তারা তাহলে কি করলেন? হ্যাঁ, দেখেন, আবারও আমি বলি যে আমাদের প্রশাসনের বা উন্নয়নের বিভিন্ন এজেন্সি যারা এগুলো করে, হ্যাঁ,
সর্বক্ষেত্রেই এখন পর্যন্ত যথেষ্ট দক্ষ এবং যোগ্য প্রশাসনিক ব্যবস্থা, বিধিবিধান বা লোকবল গড়ে ওঠেনি। এবং এইটার জন্য পার্টিকুলার কোনো একটা, এটা কোনো পলিটিক্যাল এজেন্ডার থেকে এটা হয়েছে তা না। আমাদের এখানে পরিকল্পিত নগর উন্নয়ন হয় না। আমাদের এখানে ডেস্কো নামে একটা শুনি, এগুলো আমি খুব বুঝি না। হ্যাঁ, তারপরে আমি দেখলাম যে ডেস্কো এলাকায় হবে না, ওই হবে না। আমি আমার বাড়িতে যাই প্রায় সপ্তাহেই, এই যে নদীর ওই পারে, ওইটা নাকি ডেস্কোর আন্ডারে। ওইখানে আমি গিয়ে দেখি যে এখানে কোনো নিয়ম নীতির বালাই নেই। যা ডেস্কো বলছে যে এই আগে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওগুলো কি বন্ধ আছে? এটা বন্ধ নাই। ফলে একটা এই সকল জায়গায় একটা নৈরাজ্যিক অবস্থা চলছে, এবং এই নৈরাজ্যিক অবস্থাটা সরকার নির্বিশেষে সকল আমলেই। এবং সেই ক্ষেত্রে যেই রেসপন্সিবল অথরিটি, তারা এখনো পর্যন্ত প্রপারলি তারা নিজেরও জানে কিনা আমার সন্দেহ, আর তাদের যে রোলটা প্লে করা উচিত সেটা করে না। এবং এই জন্য আলটিমেটলি গিয়ে মূল্য দিতে হয় জনগণকে। আপনি যথার্থই বলেছেন, তারা জানে কিনা, তারা জানুক বা না জানুক, এটি কে দেখবে? আমরা তো বছর বছর বা দাবির প্রেক্ষিতে হোক বা শতপ্রণোদিত হয়েও তাদের বেতন বাড়াচ্ছি, মহার্ঘ ভাতা দিচ্ছি, সুযোগ সুবিধা দিচ্ছি। তাহলে এই নাগরিক সুযোগ সুবিধাগুলো বা আইনের বিধিবিধানগুলো তাহলে কে নিশ্চিত করবে? না, নিশ্চিত করবে সংশ্লিষ্ট যে সকল এজেন্সিজ আছে, যে সকল কর্তৃপক্ষ আছে, কর্পোরেশনের ক্ষেত্রে কর্পোরেশন বা আমাদের সরকারের যেই সকল বিভিন্ন বিভাগ আছে তারা করবে। আর আপনি যেই জায়গায় আপনি বলতে চাচ্ছেন, হ্যাঁ, আলটিমেট কথাটা তো বলতে চাচ্ছেন যে টোটালিটিতে এই রেসপন্সিবিলিটিটা যারা ক্ষমতায় থাকে তাদের উপরে বর্তায় কিনা। অবশ্যই বর্তায়। সরকার যখন ভালোটা নেয়, সরকারের খারাপ হলে, জনগণের জীবনহানি ঘটলে, হ্যাঁ, যার জন্যই ঘটুক না কেন, সেটার দায় তো সরকারের কাছে যে যায়। এবং সেটাকে কোনো সরকারই, পার্টিকুলারলি আমাদের সরকার তো অস্বীকৃতি জানিয়েছে এরকম না। অস্বীকৃতির বিষয় নয়, কারণ এই সরকার কাজেই ব্যবস্থাগুলো যদি নেয়, যারা দায়ী তাদেরকে যদি চিহ্নিত করে, সড়কের ক্ষেত্রে আমরা আলোচনা করব, সড়কে এত নৈরাজ্য, কিন্তু বিআরটিএ বলুন, ট্রাফিক বিভাগ বলুন, তাদের যে ব্যর্থতার জায়গায় কাউকে আমরা দায়বদ্ধ হতে দেখছি না। আমরা শুধু বক্তৃতা করছি, বলছি যে কোমলমতি শিশুরা আমাদের চোখ খুলে দিয়েছে, কিন্তু পরক্ষণেই আমরা আবার ঘুমিয়ে যাচ্ছি। ফলে গতকালকেও আমরা বোধহয় গতকালকেই চলে এসেছি, আজকে 29 মার্চ, 37 জন নিহত হয়েছে দেশব্যাপী। হয়তো আরও আছে যা গণমাধ্যমে উঠে আসেনি। আমি সেই কারণেই আসলে কথাটি বললাম, সরকারের জায়গায় কাজ করছে। সরকার যদি মাননীয় প্রধানমন্ত্রীকে ধরি, তার একার পক্ষে তো সব কাজ করা সম্ভব নয়। নিয়মের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে আমি আমার জায়গা থেকে জবাবদিহি করব। আমি যদি ভয় পাই যে আমি আমার কাজ না করলে আমাকে ধরবে, তাহলেই তো সমাধান মনে হয় আসে, এমনটি পর্যবেক্ষকরা বলেন। ন্যাচারালি আমি তো বললাম যে এগুলো কোনোদিন এগুলো অস্বীকার করলে তো আর এগুলো মানে ইমপ্রুভ করা যাবে না। অস্বীকৃতি জানালে তো নাই, কোনো কিছু দায় নাই আমার। আমরা এটা স্বীকার করে নিয়েও বলছি যে এইগুলো আমরা মানে ঐতিহাসিকভাবেই এগুলো পেয়েছি। এইখানে বাংলাদেশে কোনো নগরেই পরিকল্পিতভাবে উন্নয়ন হবে। একটা ছোট্ট জিনিস জানতে চাই, আপনি জানেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা জানি, এই ধরনের দুর্ঘটনা যখনই ঘটে, আপনি চকবাজারের কথা বলুন, নিমতলি বলুন, মানে তাকে আমরা দেখি যে তিনি বিনিদ্র রজনী পার করেন। গতকালকের ঘটনায়ও তিনি মনিটর করেছেন, তিনি অবশ্যই করবেন সরকার প্রধান হিসেবে। কিন্তু আমাদের দায়িত্বের জায়গাটি কবে নিশ্চিত হবে এটি শুনবো আপনার কাছ থেকে এর পরে এসে। মোবাশ্বের ভাই, শুনলেন যে আলোচনা যে গতিতে যেদিকে আগাচ্ছে এবং যে প্রশ্নটি এসছে দুটো একটু যদি বলেন। প্রশ্নটা যেন কি ছিল? তিনি বলেছিলেন যে ভূমিকম্প হলে, এটি দ্বিতীয় প্রশ্ন ছিল। আরেকটি হচ্ছে তিনি বলেছিলেন যে এই যে বিল্ডিং কোড মেনে এই ভবন করা হয়েছে কিনা, সেটি তো বললাম যে বিএনপিসি সেখানে। একটু বলে নেই, আগে লেনিন ভাইয়ের 2-3টা কথা একটু বলি। লেনিন ভাই, underdeveloped country have the biggest opportunity to use the latest technology of the world. অর্থাৎ আমি যখন আমেরিকার রিচেস্ট ম্যান যে টেলিফোনটা কেনে, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সেই টেলিফোন সেটটি কেনে। ওরা আমার রিক্সা চালানো শুরু করেই সে মোবাইল ফোন শুরু করেছে। আমেরিকায় খোঁজ নিলে দেখবেন যে এক রিচ ম্যান ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারে নাই। এইখানে কিন্তু আন্ডার ডেভেলপড কান্ট্রির একটা বিগেস্ট অপরচুনিটি। অলওয়েজ
হ্যাভ দ্য লেটেস্ট টেকনোলজি। হ্যাঁ, আমাদের আবার কিছু লোক যেটা বাতিল হয়ে গেছে বিদেশে সেটা লেটেস্ট বলে নিয়ে এসে চালানোর চেষ্টা করে। এখন আসা যাক যে দায়িত্ব কার। আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, যেহেতু সম্প্রতি আলোচনা হচ্ছে বিজেএমই ভবন নিয়ে। বিজেএমই ভবন ইল্লিগাল ভবন। পৃথিবীতে একটি ক্ষেত্র আছে যেটি গোপনে কখনো করা যায় না, এমনকি 100 ফিট 1000 ফিট মাটির নিচেও যদি বিল্ডিং বানাতে চান এটা দৃশ্যমান হবে স্যাটেলাইট থেকে, ইউ ক্যানট স্টপ ইট। এই বিল্ডিংটি এখানে কিন্তু উঠা না, এর চেয়েও ডেঞ্জারাস জিনিস যেটা, এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়েছেন এক প্রধানমন্ত্রী, উদ্বোধন করেছেন আরেক প্রধানমন্ত্রী। এটি অবৈধ ডিক্লেয়ার হলো কারণ এটির অনুমোদন নেওয়া হয় না। আমার মনে আছে আমার পাশে মাননীয় প্রধানমন্ত্রী বসা কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের কনফারেন্সের সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, নেত্রী আপনারা যদি অন্যায় কাজের সাথে জড়িত হন আমরা কাজ করব কিভাবে? উনি তখন বলছিলেন যেটা কি বলতেছেন আপনি? আমি বললাম এই যে বিজেএমই ভবন, এই যে আপনার সাথে কথা বলছি এখন পর্যন্ত এটির প্ল্যান পাস হয় নাই। বলে আরেকটা কথা বলেছিলাম যে জলাশয় সংরক্ষণ আইন, খেলার মাঠ এবং জলাশয় সংরক্ষণ আইন আপনার সময়ে আমরা পাশ করিয়েছিলাম। সেখানে একটি কথা লেখা আছে, দেশ ও জাতির বিশেষ প্রয়োজন হলে এই জলাশয় ভরাট করা যাবে, এই খেলার মাঠকে অন্য পারপাসে ব্যবহার করা যাবে। অর্থাৎ প্রধানমন্ত্রী চাইলেই এই প্ল্যানটি পাস করাতে পারতেন। বলে আমি নেত্রীকে এই কথা বলার পরে উনি উঠে এক পর্যায়ে বক্তৃতা যেটি লেখা ছিল সেটির বদলে বললেন বিজেএমই ভবন বাংলাদেশের বুকের বিস্ফোরা, হুইচ ওয়াজ দ্য হেডলাইন অফ দ্যাট টাইম। আমি নেত্রীকে একটি কথা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমরা বিজেএমএর বিল্ডিং তো ভাঙছি, যে মানুষগুলি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনার অফিস থেকে মায়না নেয় তাদের কাকে কাকে আপনি পানিশমেন্ট দিলেন? সেখানে রাজুকের চেয়ারম্যান ছিল, ওয়ার্ডস মিনিস্টার ছিল, আপনার পিএস ছিল, আপনার সেক্রেটারি ছিল, তাদের কাউকেই তো আপনি কোনো পানিশমেন্ট দিলেন না। আমি কিন্তু উত্তর পাই নাই, আজও উত্তর পাই নাই। একই ঘটনা প্রত্যেকটি ক্ষেত্রে, যে আমরা যাদেরকে দায়িত্ব দেই, যেরকম প্রধানমন্ত্রী বাচ্চারা যখন রাস্তা নিয়ে গন্ডগোল করলেন প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিলেন যেগুলি বন্ধ করা হয়েছিল সেগুলো উন্মুক্ত করা হোক। আমি প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করেছিলাম, যারা এই কার্যক্রমগুলি বন্ধ করেছিল, যারা এই কার্যক্রমগুলি দেখে নাই তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেন, নতুন করে চালু করার দরকার নাই। যেমন এই যে এইখানে আগুন লাগলো 8 বছর 9 বছর আগে, সেখানে আপনার তদন্ত হলো, নির্ধারিত ব্যবস্থা না হলো, এমনকি যাদের কে নিয়ে এই পরিকল্পনা করা হলো অর্থাৎ ওনারা, তারা পর্যন্ত সিদ্ধান্ত দিল অ্যাডভান্স টাকা দিতে চাইলেও যে আমাদের নতুন করে একটি এলাকা তৈরি করে দেন। সেই কাজটি কেন হলো না? কেন হলো না? কার কারণে হলো না? তাদেরকে ধরা হচ্ছে না কেন? এইটির উত্তর আমাকে কে দেবে? সেই ক্ষেত্রে তো আমরা প্রধানমন্ত্রীকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বলি নেত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বললে হবে। তাহলে সব দায়িত্ব কিন্তু আমরা প্রধানমন্ত্রীর অবস্থা যেখানে সেখানকার সমস্ত লোকজন সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিচ্ছে, তাহলে তো এগুলি প্রধানমন্ত্রীর দেখা ছাড়া কোনো উপায় নাই, এবং যেটা কোনো দেশের কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না। আর সবই যদি প্রধানমন্ত্রীকে করতে হয়, আমি আবারও বলি, গতদিনও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সব মন্ত্রীকে বিদায় করে দেন, দিয়ে বাছাই করে সেক্রেটারি নেন, তাতে দেশের অনেক অর্থ ব্যয় হবে এবং কিছু কিছু মন্ত্রী অন্যায় কাজ করেন, সেই অন্যায় কাজ থেকে দেশ মুক্ত হবে। এই জায়গা থেকে তো বের হওয়া ছাড়া উপায় নাই। আর উনি যে কথাটি বলেছেন, আমরা আপনার ঘটনার পরেই, নেপালের ঘটনার পরেই আমরা টেলিভিশনে প্রোগ্রাম করেছি, ওয়ার্কশপ করেছি, এবং আমার একটা লেখাই আছে, সেখানে আমি বলেছিলাম যে ঢাকাবাসী আগ্নেয়গিরির উপরে বসবাস করে, অর্থাৎ মাকড়সার জালের মতন ঢাকা শহরে সেই পাকিস্তানি আমলের গ্যাস লাইন আছে যেগুলির কোনো নকশা নাই। এবং তার বড় প্রমাণ হলো বৈশাখী টেলিভিশনের পাশে গ্যাস লাইন বাস্ট করেছিল, 3 ঘন্টা 4 ঘন্টা বৈশাখী লাইন বন্ধ ছিল টিভি, এবং ওই লাইন খুঁজে বের করতে পারে নাই। কিভাবে খুঁজে বের করা হয়েছে আপনি শুনলে আশ্চর্য হবেন। ওই লাইন যে বসিয়েছে সেই কন্ট্রাক্টরকে খুঁজে নিয়ে এসে ওই লাইন বের করা হয়েছে। রাজ্জাক সাহেব তখন আমাদের মন্ত্রী ছিলেন, দুর্যোগ মন্ত্রী, ওনাকে নিয়ে আমরা মিটিং করলাম, সিদ্ধান্ত হলো, আমি আবারও বলছি লিখিত সিদ্ধান্ত হলো, ওখানে 3-4 জন মন্ত্রী ছিল, জামিলুর রেজা সাহেব ছিল,
সিদ্ধান্ত হলো ঢাকা শহরের চারপাশে যেসব গ্যাস লাইন রয়েছে জরুরি ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে অটো সেন্সার লাগানো হোক, অর্থাৎ একটি মাত্রার বেশি কম্পন হলেই যেন গ্যাস লাইনগুলি পটাপট বন্ধ হয়ে যায় সার্কিট ব্রেকারের মতন। কারণ গ্যাস লাইন বাস্ট হলে গ্যাস বের হবে, ইলেকট্রিক তার স্পার্ক হবে, ঢাকা শহরে আগ্নেয়গিরিতে পরিণত হবে। সেই কাজটি হয় নাই। শুধু তাই না, এই যে ফায়ার ব্রিগেড নিয়ে আমরা কথা বলি, আমরা টেস্ট করে দেখলাম ফায়ার ব্রিগেড যে ঘরগুলির নিচে থাকে সেগুলি আর্থকুয়েকে সবার আগে ভেঙে পড়বে, সেগুলি পরবর্তীতে আপনার শক্তিশালী করা হয়েছে। এরপরেও দুর্ঘটনার কথা আপনাকে বলি, যেটা আরো দুঃখজনক, যে ফায়ার ব্রিগেডের মানুষগুলি হাইলি ট্রেন্ড, জনগণের জন্য তাদের জীবন, কিন্তু সে যখন জানবে যে আমার সন্তান, স্ত্রী এরা কি বেঁচে আছে না বেঁচে নাই, এই তথ্যটি যদি আপনি তাদের সামনে উপস্থাপন না করতে পারেন, তাকে যদি সেই আশ্বাস না দিতে পারেন যে সারা বাংলাদেশে সব বাড়িঘর ভাঙলেও তোমাদের বাড়িঘর ভাঙবে না, এইটি আমরা করতে পারি নাই। সম্প্রতি করার চেষ্টা চলছে। এই যে জায়গাগুলি আমাদের রয়েছে, যেগুলি চিন্তা করলে ভয় লাগে। আর ঢাকা শহরে আর্থকুয়েক হওয়ার পরে দুর্ঘটনায় যারা পড়বে তাদের যাওয়ার জায়গা কোনটা? মিটফোর্ড হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের এক্সপার্টদের বক্তব্য হচ্ছে সবার আগে এই দুটি ভবন ভেঙে পড়বে। নাম্বার 3, যেখান থেকে সারা বাংলাদেশ কন্ট্রোল করা হবে, সেক্রেটারিয়েটের বিল্ডিং ভেঙে পড়বে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জরুরি ভিত্তিতে আইদার এই বিল্ডিংগুলি ভেঙে নতুন করা হোক, অথবা হেরিটেজ রক্ষার্থে এগুলি রেট্রোফিটিং করে ভূমিকম্প হাত থেকে রক্ষা করা হোক। আমরা এগুলি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি, কিন্তু একটিও বাস্তবায়ন হচ্ছে না। আমাকে আপনি বোঝাতে পারেন যে এই যে ফ্লাইওভারগুলি বানানো হয়েছে, কত পার্সেন্ট লোক ব্যবহার করে ঢাকা শহরের? সরকারের হিসাব অনুযায়ী 10%, আমাদের হিসাব অনুযায়ী 6%। 6% লোকের জন্য 80%, 90% লোকের রাস্তাকে সংকুচিত করে ফ্লাইওভার বানানো হয়েছে, যাতে মোবাসের কিছুক্ষণ আরাম করে গাড়ি চালাতে পারে। এই যে উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন, এটা কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক। আর না একটুখানি বলে নেই, কারণ এসটিপি আমার ফলো করার কথা। এসটিপিতে পরিষ্কার বলা আছে যে ঢাকা ইজ এ ইউনিক প্লেস, 4 কিলোমিটার রেডিয়াসের ভিতরে সমস্ত কিছু পাওয়া যায়। তাহলে ঢাকা শহরের লোককে হাঁটতে দিলেই তো সব ঝামেলা চুকে যায়। এবং পৃথিবীর রিচেস্ট কান্ট্রির মানুষরা সর্বনিম্ন 3 কিলোমিটার ডেইলি তাকে হাঁটতে হয়। তাহলে ঢাকার মানুষ হাঁটে না কেন? হাঁটে। কিছু কিছু লোক পার্কে যেয়ে হাঁটে। আমি এই পার্কের হাঁটাটাকে যদি অফিসে যারা হাঁটা করতে পারতাম, তাহলে আমার খরচ কত কম লাগতো। অর্থাৎ জনবান্ধব সড়ক এবং ফুটপাথ যদি করতে পারতাম, আমার ট্রাফিক কনজেশন বন্ধ করার জন্য আপনার রুট ফ্র্যাঞ্চাইজ করার কথা, সমস্ত চূড়ান্ত করা আছে। 6 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। হঠাৎ কথা নাই বার্তা নাই, 2 মেয়র সাহেব কতগুলি গাড়ি নামালেন। বিআরটিসির গাড়ি তো প্রায় 300 থেকে 400 গাড়ি কার্যালয়ের ওখানে মুখ এরম করে আছে। জনগণের পয়সা বলবো না, ভিক্ষুকের পয়সায় কেনা এই বাসগুলি দিনে 2 বার ট্রিপ মারে। জনগণের ভিক্ষুকের পয়সায় কেনা। তাহলে এইটি দেখার দায়িত্ব কার? এই যে অসামঞ্জস্যপূর্ণ কার্যক্রম আমরা করছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স। আমি বলবো এই ব্যর্থতার দায়িত্ব যারা, কারণ তাদেরকে পানিশমেন্ট দেন, নতুন করে থুক্কু দিয়ে আরম্ভ করার দরকার নাই। আর বাংলাদেশে আগামী 10 থেকে 15 বছরের জন্য পার্মানেন্টলি তদন্ত শব্দটি বন্ধ করে দেন। তদন্ত ইজ নাথিং বাট পুটিং এ ললিপপ ইনসাইড ইউর মাউথ সো দ্যাট ইউ ক্যানট আটার এনি ওয়ার্ড। জি, আপনার অভিজ্ঞতা, প্রশাসন যন্ত্রে দীর্ঘদিন আপনি দায়িত্ব পালন করেছেন, সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছেন। প্রশাসন এখানে চলে আসে, প্রশাসনেরও তো নিজস্ব একটি দায়বদ্ধতার জায়গা আছে। যারা সর্বোচ্চ পদে কাজ করেন, যারা নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করেন, তাদের নাগরিকের প্রতি যে নাগরিকের বেতন, তারা যে বেতন পান, বলা হয় অত্যন্ত জনপ্রিয়ভাবে যে জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন পান, তাদের দায়বদ্ধতার জায়গাটি আমরা কেন নিশ্চিত করতে পারলাম না? তারা কেন নিজেরাও এই বিষয়টিতে এগিয়ে এলেন না? সবাই কেন আমরা সুযোগ খুঁজি? এত বেতন ভাতা বাড়ানোর পরেও প্রধানমন্ত্রীকে বলতে হয় আপনারা আর কেউ ঘুষ খাবেন না, আপনারা আর কেউ দুর্নীতি করবেন না। আমাদের কারো বুকে এমন পাটা নেই যে বলি মাননীয় প্রধানমন্ত্রী বেয়াদবি নেবেন না, আমি ঘুষ খাই না, একজন আমলা পাই না।
কারণ কি, এই ব্যর্থতা কার? না, আপনি একটার সাথে একটা বোধ মিশে যাচ্ছে। আমি ঘুষ খাই না সেটা এক জিনিস, আর আমাকে প্রধানমন্ত্রীর মিটিংয়ে দাঁড়াই বলবো যে আপনি যা বলেছেন এটা ঠিক না, আমি একজন অন্তত আছি ঘুষ খাই না, দুই জিনিস। আমি বলতে পারবো কিনা এটা আমার সাহসের উপর নির্ভর করে। আজকেও আমরা একটা গল্প শুনছিলাম, সেই গল্প আমি টেলিভিশনে হয়তো ওইভাবে বলতে পারবো না, যে এয়ারপোর্টে কিছু ঘটনা নাকি ঘটেছে, সেখানে তো কেউ বলতে সাহস করে নাই যে এই ঘটনাটা কি হয়েছিল আসলে। বিভিন্ন খুব হাই লেভেল ভিআইপি একজনকে মানে ঝামেলা করা হয়েছে তাকে নিয়ে, তো এগুলি হয়। আর প্রশাসনের কথা যেটা বলছেন, প্রশাসনের প্রবণতাটা হলো, প্রশাসন বলতে কিন্তু আমি একেবারে প্রধানমন্ত্রী, ক্যাবিনেট এবং তারপরে আসছি। আপনি যাদেরকে মানে আমলা বা বলেন, আমি নির্বাহী বলি তাদেরকে, সেটা সব অর্গানাইজেশন আছেন, আপনিও একজন নির্বাহী এই অর্গানাইজেশনে। তো এদের প্রশাসনের স্বাভাবিক প্রবণতাটা আমি যেটা দেখি সেটা হলো দায় এড়ানো। আপনি খেয়াল করেছেন খুব, যখন চুড়িহাটটাতে ঘটলো এই পুরান ঢাকায়, ফার্স্ট থিং যখন মন্ত্রী ওইখানে গেলেন, আমি বুঝলাম না এত কিছু থাকতে উনি বললেন যে এটা একটা মাইক্রোবাসের সিলিন্ডার ঘটছে। মানে উনি ওইখানে গিয়ে মনে হলো যে ফার্স্ট হলো ওই যে আমরা স্কুলে গল্প পড়ছিলাম না, যে জিজ্ঞেস করছে এই সোমনাথ মন্দিরকে আক্রমণ করছে, এক ছেলে বলছে স্যার আমি করে নাই, আচ্ছা আল্লাহর কসম। তো ওইখানে গিয়ে মনে হলো যে মিনিস্টার সাহেবের ফার্স্ট দায়িত্ব হচ্ছে যে এই ঘটনা একটা ঘটছে, তবে আমরা এর জন্য দায়ী না। এটা ব্যুরোক্রেসি। যখন আপনি এর নিচে আসেন নির্বাহী পর্যায়ে, প্রথম কাজ হচ্ছে আপনি দেখেন যে তারা সবাই চেষ্টা করে যে দায়টা অন্যের। আমি যথেষ্ট ঠিকমতো কাজ করেছি, এটা কি মিউজিক্যাল চেয়ারের মতন? আমি করি নাই, আগের লোক করেছে, অথবা আমি ঠিকমতো রেখে আসছিলাম, দুই মন্ত্রীর আমি ঠিকমতো রেখে আসছিলাম, পরের লোক ঠিকমতো কাজ করে নাই। তো এইটা হচ্ছে আমাদের কালচারের মধ্যে হচ্ছে যে দায় এড়ানো। তারপরে আপনার আরেকটা হচ্ছে যে সব চলছে তো, অসুবিধা কি, সব চলছে তো। আমি ব্যর্থতার ইয়েতে আপনি এখন প্রশাসন যদি আমরা একটু ঘটনাস্থলে যাই, আমাদের রিপোর্টার শিহাব হোসেন আমি তো ব্যর্থতার ইয়েটা আমি তাহলে বলবো। বলবেন জি, নিশ্চয়ই বলবেন। আমরা একটু বনানীতে যাচ্ছি, সেখানে আছেন আমাদের রিপোর্টার শিহাব হোসেন। শিহাব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শিহাব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি যে ঘটনাস্থলে আছেন সেখানে সর্বশেষ পরিস্থিতি কি? উদ্ধার কাজ কি শেষ হয়েছে? ইয়াসির, আপনাকে ধন্যবাদ। আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন যে এফআর টাওয়ার যেটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভবনটির আমরা ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। উদ্ধার কাজ এখনও চলছে এবং ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে, এর আগের সংবাদ থেকে আপনারা জেনেছেন যে সকাল 10টা পর্যন্ত আসলে উদ্ধার কাজ চলবে। তবে বিকেল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং সন্ধ্যা 7টার দিকে আগুন একেবারেই কিন্তু নিভে যায়। তো এখনও ভেতরে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আসলে মূলত দেখছেন যে কোনো মরদেহ এখানে আর আছে কিনা। তো সেই মরদেহগুলো তারা তল্লাশি করে খুঁজে দেখছেন যে এখানে আছে কিনা। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আসলে ভবনটির পুরো গা জুড়ে কাচের দেয়াল আপনারা দেখতে পাচ্ছেন, এই দেয়ালগুলোর অনেকখানি আগুনে পুড়ে নিচে খসে পড়েছে, পুরো রাস্তা জুড়েই এর ভাঙা টুকরোগুলো ছড়িয়ে আছে। কিন্তু এখনও এসব কাচের কিছু অংশ নিচে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, যার জন্য মানুষকে আসলে এখান থেকে সরিয়ে রাখা হয়েছে। এবং এই রাস্তাটির যেদিকে ভবনটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু যান চলাচলের জন্য এখনও বন্ধ রয়েছে, সকাল পর্যন্ত বন্ধ থাকবে। এবং একদিকের যে রাস্তা, বাকি অর্ধেকের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে একমুখী গাড়ি চলাচল কিছুটা করছে। আর ভবনের ভিতরে এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মরদেহের সংখ্যা নিয়ে আসলে একটু দ্বিমত আমরা পেয়েছিলাম ঘণ্টাখানেক আগে। তখন জানানো হয়েছিল যে
19টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, এখানে কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয় যে 25টি মরদেহ আসলে উদ্ধার হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা আবার সেটি সংশোধন করে জানায় যে মরদেহ আসলে 19টি উদ্ধার হয়েছে। তো এই ব্যাপারে তাদের সাথে কথা বললে তারা যেটি জানায় যে কুর্মিটোলায় যে মরদেহগুলো ছিল, 6টি মরদেহ ছিল, সেটি ঢাকা মেডিকেলে যাওয়ার পর আসলে লাশের পুরো যে সংখ্যাটি, সেই সংখ্যাটি দেখা যায় যে সেখানে আসলে 19টি মরদেহই এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। আর সকাল 10টা পর্যন্ত উদ্ধার কাজ চলবে, তখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায় কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখছে। তখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও যে আপডেট তথ্য রয়েছে সেটি জানা যাবে। জি, ইয়াসির, আপনাকে ধন্যবাদ। শিহাব, শুনছিলেন সেলিম ভাই, আপনি বলছিলেন যে ব্যর্থতা, ওই যে ব্যর্থতার ইয়েটা দেখেন, আমরা যখন ব্যর্থ হয় তখন তো অটোমেটিক্যালি তার একটা পানিশমেন্ট বা তিরস্কৃত হওয়ার কথা। আমরা এখন দেখি যে আমি দায়িত্বে আছি, আমি বলছি যে আমরা খুব দুঃখিত যে আমরা ব্যর্থ হয়েছি। তো ব্যর্থ হওয়ার পরের কথাটা হলো, যদি পলিটিশিয়ান হয় তাহলে আমি স্বীকার করে না, বলছেন নোটিশ দিয়েছিলাম। না 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 না, এই রিসেন্টলি ট্রাফিকের ক্ষেত্রে, তারপরে আপনার খেয়াল আছে সুনামগঞ্জে, আপনাদের সিলেটের সুনামগঞ্জে যখন খাদ্যের ইয়ে হলো, তারপরে যে প্রকিউরমেন্টই হলো, খাদ্যমন্ত্রী ক্লিয়ারলি বললেন যে আমরা বুঝতে পারি না যে প্রকিউরমেন্টের অবস্থা, আমরা ব্যর্থ হলে ইফ ইউ আর এ পলিটিশিয়ান, পরের সেন্টেন্স হবে আমি রিজাইন করলাম, দায়িত্বই নেই। অ্যান্ড ইফ ইউ আর এ মানে নির্বাহী বা যদি এক্সিকিউটিভ ব্যুরোক্র্যাট, তাহলে পরের ইয়ে হবে যে এখন আমার আর কিছু করার নেই, তখন আপনার বসের দায়িত্ব হবে আপনাকে ইমিডিয়েটলি সরায় নেওয়া। যে উনি তো বলছেনই আমি ব্যর্থ, আত্মস্বীকৃত। তো এগুলি বাংলাদেশে নাই। বাংলাদেশে এখন ইয়ে হচ্ছে যে ওই আমাদের ইয়ে হচ্ছে যে অসুবিধা কি চলছে, তো আর এটা সুন্দর করে তারপরে বক্তব্য সাজাবো, আমি সুন্দর সুন্দর কথা বলবো, যে দেখবেন যে না দায়িত্ব আমার না, আমরা সব কিছু নিয়েছিলাম, তবে অন্যরা ঠিক মতো করতে পারে নাই। জি সেলিম ভাই, আপনার বক্তব্য শুনবো, এরপর আমরা সড়ক নিয়ে কথা বলবো, এবং আমরা প্যানেলিস্টদের জানিয়ে রাখি যে আমরা যে স্বাধীনতার প্রত্যাশা এবং প্রাপ্তি, এটি নিয়ে বিরতির পরে আলোচনা করব। জি না, আমি কতগুলো কথা বলতে চাই। জি, দেশ যেভাবে চলছে, এটা আমেরিকান ইলেকশনের সময় এইবার একটা স্লোগান উঠেছিল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, যে উনি কী চায়, মোর অফ দ্য সেম। একই জিনিসেরই জি আরেকটু বর্ধিত প্রকাশ ঘটানোরই চেষ্টা করা হচ্ছে। এই মোর অফ দ্য সেমটাকে ব্রেক করার জন্য কিন্তু আমি অস্ত্র তুলে ধরেছিলাম, এবং আমার মতো আরও লক্ষ লক্ষ অস্ত্র তুলে ধরে আমরা সংগ্রাম করেছিলাম। মোর অফ পাকিস্তান আমরা চাইনি, মোর অফ ললেসনেস আমরা চাইনি, মোর অফ অমানবিকতা আমরা চাইনি। আমি দুইটা খালি উদাহরণ বলবো। একটা হলো বিএনপির আমলে ওল্ড টাউনের একটা ঘটনা, পুলিশের গুলিতে বাবার কোলে শিশু মৃত্যুবরণ করেছিল। হোম মিনিস্টার গিয়েছিলেন, সাংবাদিকদের সামনে বললেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার তো কিছু করার নেই। দেখেন কিরকম বর্বর অমানবিক হলে পরে এইরকম একটা ঘটনাবলীকে তিনি এইভাবে আল্লাহর উপরে দায় দিয়ে, তার দায়িত্ব এড়িয়ে দিয়ে এই কথাটা বলতে পারেন। রানা প্লাজার যখন ধস হয়ে কত মানুষ মৃত্যুবরণ করলো, হাজার খানেকের উপরে, সেইখানে যে ধাক্কা দিয়ে ভালো, তখন তৎকালীন আবার আওয়ামী লীগের হোম মিনিস্টার তিনি বললেন যে ওইটার শ্রমিকরা সকালবেলা এসে ওই পিলার ধরে একটু ধাক্কাধাক্কি করেছে। আমি বলতেছি অমানবিকতাটা প্রকাশটা, আমি জাস্ট দুইটা উদাহরণ দিলাম। আমরা মৌলিক অধিকার নিয়ে বহুদিন ধরে লড়াই করছি, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, কিন্তু সবচেয়ে বড় প্রধান মৌলিক অধিকার হলো রাইট টু লাইফ, এবং জীবনের এই গ্যারান্টির নিশ্চয়তা। তার মানে মৃত্যুকে আমি অতিক্রম করে যেতে পারবো এটা আমি বলছি না, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি অন্য জায়গা থেকে এই কথাটা কিন্তু এসেছিল। সেই জায়গাটা আজকে যদি ব্যর্থ হয়, এবং ব্যর্থতার জন্য আমি সবটাই যদি টেকনিক্যাল এবং আকস্মিকভাবে ঘটে গেছে। আকস্মিকতার ডেফিনিশনটা কি? কতগুলো জিনিস আকস্মিক, কিন্তু আকস্মিকতাটা হলো রিলেটিভ টার্মসে। আমি যদি জানি যে এইটার সঙ্গে এইটা হলে এবং এইটা না হলে পরে এই রেজাল্টটা হতে পারে, আই ক্যারি দ্য রিস্ক। এবং সেটা জানা শুনেও যদি আমি সেটা আমার প্রায়োরিটির ভেতরে না রাখি, কোশ্চেনটা হয়ে গেছে প্রায়োরিটি। রাইট টু লাইফকে আমি প্রায়োরিটি দেব,
নাকি আমি ক্ষমতার সমীকরণ মেলানোর জন্য? আপনি বস্তি উচ্ছেদ হয়ে যায় 24 ঘন্টায়, হকার উচ্ছেদ হয়ে যায় 24 ঘন্টায়, কিন্তু বিজিএমই এর বিল্ডিং তো উচ্ছেদ হয় না কেন? ওইখানে হাত দিলে পরে পাওয়ার অবশেষে পাওয়ার ক্ষমতা এপ্রিল মাসে তারা যাচ্ছে, অবশেষে যাচ্ছে কত বছর পরে। জি, তাহলে পরে হকারদেরকে কেন আমাকে এখন এই 10 বছর 15 বছর টাইম দেওয়া হচ্ছে না? কেন বস্তিগুলোকে রিহ্যাবিলিটেশনের জন্য 25 বছর দিয়ে? বিকজ হকার উচ্ছেদ হলে, বস্তি উচ্ছেদ হলে পাওয়ারের এদিক সেদিক হয় না। কিন্তু বিজিএমই বিল্ডিং আপনি সামারিলি ট্র্যাক্টর দিয়ে বন্ধ ভেঙে দিলে পরে আপনার পাওয়ার এফেক্টেড হয়। সুতরাং কোশ্চেনটা একদম কেন পাওয়ারটা প্রায়োরিটি? কারণ পাওয়ার হ্যাজ বিকাম এ সোর্স অফ অ্যাকুমুলেশন অফ ওয়েলথ। জি, আমরা বিরতির পরে এসব বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব রাজনীতির প্রেক্ষাপটে। শেষ করতে চাই এই আলোচনাটি, তারপরে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করে একটু সড়ক নিয়ে কথা বলবো। আপনি যদি করে ছোট করে, যেমন আমরা আজকাল দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বলুন বা ইন্টারনেটের বরাতে বলুন, যে নানান ধরনের যে আগুন নেভানোর জন্যে এক ধরনের বল দেখা যায়, জানি না কতটুকু সত্য, এটি নিয়ে আপনি কাজ করেন। এক ধরনের মেশিন পাওয়া যায় যেটি থেকে গুলি করে আগুন নেভানো যায়। সত্যি মিথ্যা বিজ্ঞান ভিত্তিক বিষয়টি আপনি বলতে পারবেন। অর্থাৎ এক ধরনের সেফটি স্যুট আছে বিভিন্ন বহুতল ভবনে, এগুলো কি আমরা প্রকিউর করতে পারি কিনা? বা প্রকিউর করার পরে যে ঘটনাটি ঘটবে সেটা দিয়ে আরম্ভ করি। জি, বহু বিল্ডিং এ এখন যেরকম আমরা রিয়েল এস্টেটের যত বিল্ডিং বানাই, প্রত্যেক ফ্লোরে 2-4টি করে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া হয়। জি, যদি ট্রেনিং না দেয় এই ঘটনাটি কি ঘটতে পারে? অকেজো হয়ে যায়। না, অকেজো না। এই যে আপনার নিমতলিতে যে আগুন লেগেছিল, সেখানে এক্সটিংগুইশারগুলি ওর ভিতরে ছুঁড়ে মারা হয়েছে, ও না খুলে। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। অর্থাৎ এই যে আপনার আজকে যে আগুন লাগলো, এই আগুন লাগার মৃত্যুকে সরাসরি একদম এরকম অপরিকল্পিত ভবনেও বিরাট অংশে কমানো সম্ভব ছিল। সেটিকে বলা হয় ড্রিল। ফায়ার ড্রিল। ড্রিল যেরকম, আরেকটু ব্যাখ্যা করলে আপনি বুঝবেন, আপনার গায়ে যখন মশা কামড়ায় আপনার ব্রেন কিন্তু কাজ করে না, আপনার হাত সরাসরি মশায় মারে। অর্থাৎ প্র্যাকটিসের কারণে, এই আগুন লাগার কারণে যখন আপনি ধোঁয়া ইনহেল করেন, তখন আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। তখন আপনি ঝাঁপ দিয়ে পড়ার চেষ্টা করেন 100 তলা থেকে, উল্টা দিকে যাওয়া শুরু করেন। বাট ইফ ইউ গো থ্রু এ ড্রিল, বাংলাদেশে 2-3টি জায়গায় ড্রিল হয়। যেরকম শেরাটন 5 স্টার হোটেল, ড্রিল করে রিপোর্ট না দিলে ওই স্টার মার্ক থাকে না, এয়ারপোর্ট প্লেন নামবে না। আর আমাদের সামরিক বাহিনীর আর্মস যেখানে থাকে সেখানে ড্রিল করতে হয়। কিন্তু ড্রিল করার কথা হসপিটালে, বিদেশে আপনারা গেলে পরে দেখবেন হোটেল টোটেল বিভিন্ন জায়গায় নিয়মিত ড্রিল হয়। আমি অন্তত 3-4বার ড্রিলের মধ্যে পড়েছি। এই বিল্ডিংটাতে যদি প্রতিনিয়ত ড্রিল হতো, তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা ট্রিমেন্ডাসলি কমে যেত। এখন আসেন, এই যে আপনি বললেন এই জিনিস কেনা দরকার, ওই জিনিস কেনা দরকার কিনা আমি ঠিক জানি না। দরকারের একটা বহর আপনাকে বলি। যখন এই বসুন্ধরা সিটিতে আগুন লাগলো, আমি লাইভ টেলিকাস্ট করছিলাম আমাকে একটি টেলিভিশন ঘটনাগুলি জানানোর জন্য। তার আগে যে ঘটনাটি ঘটেছিল বা তারপরে আরটিভি ভবনে আগুন লেগেছিল, আপনাদের খেয়াল আছে? এনটিভি আরটিভি দুইটা এখন ঘটনা, একই বিল্ডিং এর উপরে। ঘটনাটি যদি শুনেন আপনাদের আশ্চর্য হয়ে যাবেন। আর আমি জানি এই বিল্ডিংটি একজন হাইলি কোয়ালিফাইড আর্কিটেক্টের ডিজাইন, সো দেয়ার মাস্ট বি এ ফায়ার এসকেপ দেয়ার। আমি বহু চেষ্টা করে খুঁজে পাই নাই, এবং পরবর্তীতে তারা বাইরে স্টিলের ফায়ার এসকেপ করেছে। I found at last the fire escape. একটি স্টিলের আলমারি লকার, সেটি সরায়ে তার পিছনে আমি ফায়ার এসকেপ পেলাম, দরজা। এবং দরজাটি খোলার পরে দেখলাম এই টেলিভিশনের আগে তো কেবল দিয়ে কানেকশন করতেন, অজস্র কেবল ওই ফায়ার এসকেপের মধ্যে রয়েছে। এখন আপনি বলেন যে এই জিনিসগুলি আমরা কিছুই না, সবচেয়ে $5-10 পাওয়া যায় অ্যালার্ম সিস্টেম, ট্রিমেন্ডাস সাউন্ড হয় একটুখানি স্মোক হলে পারে। তা আমরা এই জিনিসগুলি তো লাগাতে পারি, তারপর এক্সটিংগুইশার লাগাতে পারি। একটি জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, আগুন লাগার 5 থেকে 10 মিনিট ইজ দ্য ক্রিটিক্যাল পিরিয়ড। এই পিরিয়ডে কোনো ফায়ার ব্রিগেড আসবে না। অর্থাৎ এই পিরিয়ডে আপনাকে আগুনকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আপনি যদি দৌড়াদৌড়ি না করে আগুনটাকে থামানোর চেষ্টা করেন, তাহলে ফায়ার ব্রিগেড এসে অনেক কাজ করতে পারবে। আর এই যে ফায়ার ব্রিগেড, এই যে রাস্তা, এই যে কমার্শিয়াল বিল্ডিং আমি করলাম, আমি
সরকারিভাবে কোথাও আপনি পার্কিং এর ব্যবস্থা করেছেন? এসব প্রত্যেকটি বিল্ডিং এর হিসাব আছে রাজুকের, এক একটা বিল্ডিং এ মিনিমাম এতটি পার্কিং ফেসিলিটিস থাকতে হবে। সেই পার্কিং ফেসিলিটিসে গেলে দেখবেন রেস্টুরেন্ট, দোকান। তো এই যে এই জিনিসগুলি আমি বন্ধ করছি না কেন? এই যে ভাই বলল হকার আমি সরাচ্ছি, বাংলাদেশের নাগরিক হকার সরানোর কথা না, হকারকে রিহ্যাবিলেট করার কথা, বস্তিবাসীকে সরানোর কথা না, তাকে রিহ্যাবিলেট করার কথা, বিকজ হি বিলংস টু দিস কান্ট্রি। এই লোকগুলি, এই যে আপনি নিজে বললেন যে 18 তলা না 20 তলা বিল্ডিং সে 22 তলা বানিয়েছে, 18 তলা করবার কথা। তাহলে যে রাস্তাতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস, স্বরাষ্ট্রমন্ত্রী যায়, সেই রাস্তা এটা দাঁড়িয়ে থাকে কেমন করে? আমাকে এটার উত্তর কে দিবে? জি, কে দেখবে এটি সেটি। আমরা একটি বিরতিতে যাব, তার আগে লেনিন ভাই আপনি এই বিষয়ে যদি কিছু শেষ আপনার মন্তব্য দিতে চান। না, এটা নিয়ে তো আমি কোনো বিতর্কের অবকাশ দেখি না। এগুলো ধরেন উনি যা বললেন, এর অধিকাংশ জিনিস আমার নিজেরই ধারণা নেই কোনটা ড্রিলের কি। আমরা তাহলে একটু সড়ক নিয়ে শুনি। টেকনিক্যালি আমি এইটুকু সড়কে যা চলছে গত বেশ কিছুদিন ধরে এবং প্রায় প্রতিদিন, এবং পুলিশ বিভাগ বলুন, সরকারের তরফ থেকে বলুন, নানান প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে। একটি 111 দফা খসড়াও চূড়ান্ত করা হয়েছে। ঢাকা উত্তরের মেয়র ছাত্রদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছিলেন, গতকালকে তিনি তাদের সঙ্গে বসেছেন। কি আউটকাম জানি না, কিন্তু আসলে কবে শেষ হবে এই নৈরাজ্য, কবে আমরা শৃঙ্খলা দেখতে পাবো? ডিএমপি কমিশনার বলেছেন 15 দিনের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। কতটা আস্থা আমরা রাখতে পারি বলে আপনি মনে করেন? আমার দিক থেকে যদি আমার মনে হয়, খুব পার্সোনালি বলি, নোবডি ক্যান সে যে আগামী 15 দিন না 15 মাসে এটা সম্ভব হবে। তবে লক্ষণটা হচ্ছে যে হ্যাঁ, এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস আমরা দেখি। তারা এটা মিন করে কিনা সেটা ভবিষ্যতেই বোঝা যাবে। যে প্রশাসন, পুলিশ বিভিন্ন জায়গার থেকে এখন এতগুলো আত্মদান এবং প্রায় প্রতিদিনই একটা মৃত্যুর মিছিল চলতেছে। এটার ফলে সমাজের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপ সরকারের উচ্চতম পর্যায় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, হ্যাঁ, যে তারা এটাকে কগনিজেন্সি নিছে দৃশ্যত, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এবং নিঃসন্দেহে আমরা আশা করব যে এইটাকে কগনিজেন্সি নেওয়া কেবল লোক দেখানো বিষয় হিসেবে থাকবে না। তারা এইগুলো প্রোটেক্টিভ ব্যবস্থাগুলো যত দ্রুত সম্ভব নেবে, যার ফলে মানুষের এই আস্থার সংকটের থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আর প্রাণহানির এই যে মিছিল চলতেছে এই মিছিলকে আমরা বন্ধ করতে পারি। আপনি যদি 30 সেকেন্ড। আমি ভাইয়ের কথা একটা শব্দ খালি বলবো। বিরতিতে যাব আমি। হ্যাঁ, একটা শব্দ, খুব ইন্টারেস্টিং ভাইয়ের কথা, আমি খুব একমত। আমি খালি একটা জিনিস জানতে চাই যে আমার সন্তান মৃতপ্রায় হলে হসপিটালে মেডিকেল বোর্ড করা হয়, সেখানে কি মোবাশ্বের মেডিকেল বোর্ডের চিফ হবে না ডাক্তাররা হবে? আমার এটি হলো জানার কথা। এই যে যারা নির্দেশ দিয়ে গেলেন 15 দিনের ভিতরে এটা করব, আমি কিন্তু ওইখানে বিশেষজ্ঞ কাউকে খুঁজে পাই নাই যে কাজটি যার করার কথা। ডাক্তাররা নিজেরা অন্য হসপিটাল থেকেও ডাক্তার নিয়ে আসে মেডিকেল বোর্ড বসানোর জন্য। দিস ইজ নাথিং বাট মেডিকেল বোর্ড এন্ড ইউ হ্যাভ টু ডু ইট অ্যাকর্ডিংলি। কেন সড়কের ব্যাপারে তো ডিটেইল আলাপ করবেন, যিনি এই সড়কের একজন বড় স্টেক হোল্ডার, তাকে তো রাখা হয়েছে একটি কমিটিতে। স্টেক হোল্ডারদের কোন ইয়েতে মানুষ অন্য জিনিস, তাহলে তো যে কোনো পেশেন্টের বাপ হওয়ার কথা মেডিকেল বোর্ডের চেয়ারম্যান আপনার হিসাবে। বিরতিতে যাব, না আমরা তো এর পরে এসে আলাপ করব। সড়কের ব্যাপারে করবেন না, এখানেই শেষ করে দেব। সড়ক তো অনেক বড় আলাপের দরকার। আমি তো কারণ সড়ক একমাত্র আপনি দীর্ঘদিন আমার এক্সপেরিয়েন্স প্রশাসন দেখছি আজ পর্যন্ত। শুনি তাহলে বিরতি থেকে এসে শুনি। আচ্ছা, বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পরেই। আশা করি থাকবেন আমাদের সঙ্গেই। আবারও স্বাগত। দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। আজ স্টুডিওতে আমার সঙ্গে 4 জন অতিথি রয়েছেন। আমার সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আমার সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য নুহুল আলম লেনিন, আমার সঙ্গে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হুসাইন এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। আপনাদের 4 জনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনি কথা বলছিলেন সড়কের বিষয়টি নিয়ে, সড়কের নৈরাজ্য
কবে এই শৃঙ্খলা ফিরবে? সড়কের তো আসলে প্রবলেম দুটা, একটা হচ্ছে সড়ক নিরাপত্তা, আর একটা হচ্ছে পরিবহন জট, মানে যানজট। তো আমরা এই দুটা নিয়ে যখন কাজ করতে হবে, তখন সরকারের কিন্তু ওই সাধারণ যে মিনিস্ট্রির কে দায়িত্বে আছে, জয়েন্ট সেক্রেটারি ডেস্কে কী হবে, ডিপটি সেক্রেটারি ডেস্ক, এই দিয়ে কিন্তু এইসব প্রবলেমগুলি সলভ হবে না। এইরকম যখন ন্যাশনাল ক্রাইসিস বা ন্যাশনাল হয়ে যায়, তখন আমরা একটা শব্দ আপনারা শুনছেন, গভর্নমেন্টাল কম্প্যাক্ট, মানে পুরো গভর্নমেন্টের সমস্ত যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে বসে এই কাজটা করতে হয়। আমি বলবো যখন গভর্নমেন্টের আলটিমেটলি মনে করে যে তার ক্ষমতা এবং অন্যান্য জিনিসের উপরও টান পড়ছে, তখন গভর্নমেন্ট কোনো কোনো সময় করে। একটা করেছে রিসেন্টলি, সেটা হলো পরীক্ষার প্রশ্ন ফাঁস। পরীক্ষার প্রশ্ন ফাঁসে আপনি খেয়াল করছেন, যখন সব পরীক্ষার প্রশ্ন ফাঁসে এডুকেশন সেক্রেটারি তো কোর্টে গিয়ে বলছে যে আমাদের পক্ষে এটা সম্ভব না, আমরা এটা কিছু করতে পারবো না, এটা বিয়ন্ড আস। কিন্তু যখন সব সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর এবং এজেন্সিগুলি বসে যেসব ব্যবস্থা নিয়েছে, আলটিমেটলি কিন্তু দেখেন এসএসসি পরীক্ষাতে অন্তত প্রশ্ন পাশের ইস্যুটা খুব বড় হয়ে দেখা যায় না। সামনে এইচএসসি পরীক্ষা, সেখানেও আমার ধারণা আপাতত ওই রকম দেখা যাবে না, হয়তো 2-1 বছর পরে আবার ওরা শিখবে। সড়কের ব্যাপারে এরকম কোনো কম্প্যাক্ট, এরকম কোনো মিটিং হয় না। আমি 2-1টা মিটিং অ্যাটেন্ড করছি, কিন্তু এগুলি আপনার মানে ক্যাভালিয়ার ফ্যাশনে হয়েছে। বসছে মিনিস্টার, যাকে দিছে উনি কতক্ষণ মিটিং করে বলছে আচ্ছা আপনারা ঠিক করে ফেলেন। আর ফার্স্ট এখানে বসে পুলিশের যে অফিসার আসছে, সে এক গাদা মানে এইটা ওইটা মিলাই বলতেছিল ঢাকা শহরে রাস্তার পরিমাণ এত হওয়া উচিত, আসে এত, ওইটা এত, যানবাহন এত। আলটিমেটলি হলো আমাদের যারা ট্রাফিকে কাজ করে তাদের সুবিধা বাড়াইতে হবে, মেসে খাওয়া ভালো দিতে হবে, এই দিতে হবে। আমি দেখলাম এগুলি কিছু আলাপই না। যদি আমরা আসলে এটাকে ন্যাশনাল প্রবলেম হিসাবে করে স্বীকৃতি দিয়ে একটা গভর্নমেন্টাল কম্প্যাক্টে কাজ করা হয়, এবং সোজা কথা এদেরকে কোনো একটা বড় হোটেলে বসিয়ে দিয়ে 5 দিন পর্যন্ত তোমরা এটা করো, তারপর ধোয়া বেরোলে ছেড়ে দেবো তোমাদের পোপের মতো, তখন এটা হবে। সেরকম বাংলাদেশে এখনো পর্যন্ত আপনারা কেউ দেখছে কিনা রোডের ব্যাপারে এইভাবে কোনো সিরিয়াস মিটিং, কোনো সিরিয়াস পর্যালোচনা হয় নাই। জি, আমি মনে হয় পরিবহন ক্ষেত্রে যে অবস্থাটা বিরাট করছে, এটা সবাই স্বীকার করে, চরম নৈরাজ্যজনক এবং অনিরাপদ একটা জায়গায় আমরা চলে গেছি আর কি। এবং এইটার দীর্ঘমেয়াদী কতগুলো পদক্ষেপ অপরিহার্য, আবার স্বল্প মেয়াদী। দীর্ঘমেয়াদীর একটা মৌলিক জায়গা আছে, সেটা হলো ঢাকা শহরের যানজটটা, আমি বলি এটা যানজট না, এটা জনজট এবং অপরিকল্পিত নগরায়ন এবং গ্রাম অঞ্চলকে অবহেলা করা হয়, যার ফলে 2 ধরনের মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে ধাবিত হয়। একটা হলো লুটপাটের সুবিধা, এখানে এই একটা সেকশন সংখ্যায় কম। আরেকটা হলো গ্রামের জীবন জীবিকার যে সংকট, সেইখান থেকে তাড়িত হয়ে এখানে রিক্সা চালালেও একটা কিছু করে খাইতে পারবে, এইটার জন্য বাধ্য হয়ে এই জিনিসটা করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদী কতগুলো পরিকল্পনা নেওয়া উচিত, তার ভেতরে একটা অন্যতম হওয়া উচিত অর্থনৈতিক, প্রশাসনিক সব ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ করা, এবং এইটার সঙ্গে জড়িত স্থানীয় সরকারের শক্তিশালী করা এবং তার আর্থিক সক্ষমতা সহ পরিপূর্ণ স্বাধীন তৎপরতার সুযোগ সেটা করে দেওয়া। আর শর্ট টার্মে অনেকগুলো বিষয় করতে হবে, এবং তার ভিতরে একটা যদি নেগেটিভ সাইড থেকে বলি, যখনই ট্রাফিক সপ্তাহ হয় আমি একটু চিন্তিত হয়ে যাই, এবং অধিকাংশ ট্রাফিক পুলিশ মনে করে যে যাক একটা পাওয়া গেল, এবং এটা নিয়ম আছে, ব্যুরোক্রেসি, এখানে সাদাত ভাই আছেন, একটা ছোট গল্প আইয়ুব খানের আমলে ছিল আর কি, যে টেলিগ্রাম পাঠিয়েছে এসপির কাছে যে কালপ্রিট মাস্ট বি অ্যারেস্টেড অ্যান্ড রিপোর্টেড উইদিন 24 hours। 3টা ছবি পাঠিয়ে দিয়েছে। এসপি সাহেব লিখছে 3 people have been arrested duly and they are being forwarded to Dhaka center। তখন ওখান থেকে গেছে যে হাউ ডিড ইউ অ্যারেস্ট 3 persons? ওইটা তো একই লোকেরই ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ, বুঝছেন না, তাকে কোটা ফিল আপ করতে হবে। সুতরাং ট্রাফিক সপ্তাহে সাফল্য দেখানোর জন্য আপনি কতগুলো লোককে ড্রাইভার সিট বেল্ট পরে নাই এইটাকে ধরতেছে,
কিন্তু যখন নাকি এখন আমি দেখলাম, আজকেও দেখলাম, দুইটা বাস পাল্লা দিয়ে চলাচল করার জন্য পুরা রাস্তাটা আটকায় রেখেছে, সামনে খালি। এই ধরনের ব্যবস্থাগুলো আমাদের করতে হবে। প্রবলেমের মৌলিক জায়গাটা আমি যেটা বলতে চাই, ওইটা আবার আমি ফিরে যাব। আপনারা সবাই বলবেন যে উনি তো ওই একই গল্প বারবার বলে। ভ্যালু সিস্টেম নষ্ট হয়ে গেছে। দেখেন, এই যে মোবাশ্বের ভাই বললেন ফায়ার এসকেপ, এইটা প্রায়োরিটি পাবে না স্টোরেজ প্রায়োরিটি পাবে? ঘর বাড়ি নির্মাণ এইটা প্রায়োরিটি পাবে না পার্ক প্রায়োরিটি পাবে? গাড়ির সংখ্যা প্রায়োরিটি পাবে না রাস্তার পরিমাণ প্রায়োরিটি পাবে? আপনি প্রায়োরিটি কোনটা পায়? যেখান থেকে ম্যাটেরিয়াল ওয়েলথ তৈরি হয়। এর বাইরের জিনিসটাকে মনে হয় অপ্রয়োজনীয়, এর বাহুল্য খরচ। আমাদের এই বিলাসিতা করার কোনো সুযোগ নাই। যেটাকে বিলাসিতা বলতেছে ওইটা কিন্তু লাইফ সেভিং ভাইটাল অ্যাক্টিভিটি। ওর জন্য আমি একটা কথা সিরিয়াসলি ভাবার জন্য বলবো, যে বিষয়টা একটু শক্ত মনে হতে পারে, সভ্যতাকে রিডিফাইন করতে হবে। খালি বৈষয়িক সম্পদ বৃদ্ধি দিয়ে আমরা যদি সিভিলাইজেশনকে মাপার চেষ্টা করি, তাহলে পরে একটা গাছ কাটলে পরে ফার্নিচার তৈরি হয়, তো 1 লক্ষ গাছ কাটলে পরে 1 লক্ষ গুণ বেশি ফার্নিচার তৈরি হবে। ম্যাটেরিয়াল রিসোর্স হবে ঠিকই, কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে। এই উপলব্ধির ভিতরে এখন কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশনও সেইখানে কিন্তু এই জিনিসটা আলোচিত হচ্ছে। ওর জন্য দেখবেন জিডিপি, আমরা সবাই জিডিপি হিসাব করি, সম্ভবত ইয়েতে ভুটানে, হ্যাঁ, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, সম্ভবত এই জায়গা থেকে আমাদের সমস্ত বিষয়টাকে দেখা উচিত। এবং আমাদের একটু মনে হতে পারে রিভাইভালিস্ট কথা, রিভাইভালিস্টের জায়গা থেকে আমি বলছি না, উই মাস্ট গো নট ব্যাক টু নেচার, বাট উই মাস্ট গো ফরওয়ার্ড টু নেচার। একটা কথা, জিডিপি গাছ কাটলে কিন্তু জিডিপি বাড়ে, গাছ লাগালে বাড়ে। আমি জিডিপি দিয়ে শুরু করি। আমি প্রায় এই কথাটা আমার ফেসবুকে লিখি যে আমার প্রতিবেশী বড় লোক হয়েছে, আমি আরো গরিব হয়েছি, তবে খুবই সুখের খবর আমরা দুইজনে মিলে আগের চেয়ে অনেক বড় লোক। এখন বোঝার চেষ্টা করেন, জিডিপি এটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। হ্যাঁ, অ্যাজ এ হোল নেশনের বেনিফিট দেখানো যেতে পারে। আরেকটা, আমরা আর্কিটেক্ট হিসেবে সবসময় একটা কথা বলি, অনলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ নট দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। অনলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই জায়গা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে মানসিক এবং মানবিক ডেভেলপমেন্ট যদি আমি না করতে পারি, এবং এই ডেভেলপমেন্ট করার জন্য আমাকে কতগুলি ফেসিলিটিস দেওয়ার দরকার। মোবাশ্বের ভাই, একটু যদি ওর মধ্যে একটা ইন্টারাপশন, খুব ইন্টারেস্টিং আর কি, এই যে জিডিপি মেজারমেন্ট কিংবা পার ক্যাপিটা ইনকামটা আরো ইন্টারেস্টিং। আমরা ইকোনমিক্স পড়ছি তো, তখন আমাদেরকে স্যাররা শিক্ষা দিত যে পার ক্যাপিটা নিয়ে কিন্তু কনফিউজ হয় না। একটা মানুষের অর্ধেকটা শরীর যদি ফ্রিজের ভেতরে রাখে আর বাকি অর্ধেকটা যদি চুলার উপরে রাখে, তারপরে যদি বলে লোকটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার ভেতরে টেম্পারেচারে বসবাস করতেছে, তাহলে পরে এটা যেরকম পার ক্যাপিটা ইনকাম আপনি হিসাব করে এখন $1900 কাছাকাছি চলে যাবে বলা হচ্ছে। 1909 তো সেইটারও ব্যাপারটা অনেকটা এরকমই হয়ে যাবে। সরি, আমার মনে হয় আমরা এই যে সড়ক যে কথাটা বলছি, একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, আমার কাছে খুব কষ্ট লাগে। এইখানে সব ব্যাপারে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারফেয়ার করছেন, এই জায়গাটা কেন করছেন না আমি এখনো বুঝে উঠতে পারছি না। সেটি হচ্ছে রুট ফ্র্যাঞ্চাইজ। রুট ফ্র্যাঞ্চাইজ ইজ এ সিম্পল থিং। 1100 লোকের কয়েক হাজার গাড়ি চলে এবং প্রত্যেকটি গাড়িকেই বলা হয় এতটার থেকে এতটার মধ্যে এই টাকা আমাকে আইনা দিবি, অর্থাৎ চুক্তিতে তুই সবগুলারে মাইরা ফেলায় ঢাকা শহরের সব প্যাসেঞ্জার আমার গাড়িতে তুলবি। এটি হলো বেসিক রিকোয়ারমেন্ট। কিন্তু এটা আমি প্রায় 25 থেকে 30টা মিটিংয়ে আনিসুল হককে নিয়ে আমরা মিটিং করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত হলো, এসটিপিতেও বলা হয়েছিল 3টা, আমরা শেষে 6টার থেকে 7টা, 7 রং বাংলাদেশের, সে 7 রং হিসাবে 7টি ফাইনাল করা হলো। কিন্তু সেটি কোথায় থেমে গেল? এইখানেই দেখেন, সেখানে আমরা কত সস্তায় পাওয়া যায় সিদ্ধান্ত নেওয়া হলো যে পৃথিবীর শ্রেষ্ঠতম বাসগুলি আমরা ঢাকা শহরে নিয়ে আসব, যাতে
মানুষ কোনো অবস্থাতে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে রাস্তায় বার না হয় ছুটির দিন ছাড়া। এবং বাংলাদেশ ব্যাংক বললো আমরা 2.5 থেকে 3% তোমরা দেবো। আনিসুল হককে নিয়ে আমরা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরে আমরা পেয়েছি 1.5 থেকে 2% ইন্টারেস্টও গাড়ি কেনার টাকা দিতে রাজি আছে, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড আদার থিংস। এই পর্যন্ত হওয়ার পরে আমরা এক সময় মিটিং এর মধ্যে আমরা বলেছিলাম যে আলটিমেটলি উইল বাই 4,000 বাসেস। আনিসুল হক মারা যাওয়ার পরেই 3-4 প্রতিষ্ঠান থেকে চিৎকার শুনলাম আমরা 4,000 বাস নিয়ে আসতেছি। প্রথম শুনলাম আমি সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা 4,000 বাস নিয়ে আসতেছে ঢাকাতে নামাবে। এরপরে দেখলাম বিআরটিএ, তারপরে দেখলাম বিআরটিসি। আরে এই এক অদ্ভুত ঘটনা। এবং আলটিমেটলি শুনলাম মেয়র সাহেবও নিয়ে আসতেছে ব্যক্তিগত। তো এই যে আপনার বাস আনাটা কিন্তু মূল উদ্দেশ্য, এই জনগণের দুঃখ কষ্ট দূর করা না। এবং রুট ফ্র্যাঞ্চাইজটা আমি আবার বলতে চাই, ইট ইজ ভেরি সিম্পল থিং। এই যে যার যার বাস আছে, একটি বাস একটি শেয়ার, আপনার 100টা বাস আছে, আপনি 100টা শেয়ার, 6টা কোম্পানি হবে, 6টা কোম্পানিকে 6টা বা 2টা করে রুট দেওয়া হবে, নির্ধারিত জায়গায় গাড়ি দাঁড়াবে, নির্ধারিত রেটে নেওয়া হবে এবং গাড়ির ভিতরে কম্পিটিশন না। আপনি যদি একেবারে প্যাসেঞ্জার বিহীন সারাদিন গাড়ি চালান, ইউ আর আর্নিং মোর দেন এভার, বিকজ আপনার কোম্পানির প্যাসেঞ্জারের টোটালটা আপনাকে ভাগ পাবেন। এবং পাইলট স্কিমটা আমরা করলাম আপনার ঢাকার চাকা। সেটি কোথায় এখন থেমে গেল কেন? এইটাই তো আমার ঢাকার চাকা আছে, মানে এই যে 4,000 বাস কোথায় মুখ থুবড়ে পড়লো? নতুন মেয়র তো বললেন, আতিকুল ইসলাম বললেন যে তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবার উদ্যোগ নেবেন। আপনি তো এই ধরনের অনেকগুলো কমিটিতে আছেন, কোনো ডাক পেয়েছেন? না, ডাক পাই নাই। ইলেকশনের আগ পর্যন্ত উনি নিয়মিত ডাক দিয়েছেন, এখন পারতপক্ষে বোধহয় ডাক পান না, কারণ অলরেডি সারাউন্ডেড বাই জ্ঞানীগুণী ব্যক্তি, ওইখানে কিছু প্রবলেম আছে। আমি শুনলাম উনি জরুরি ভিত্তিতে অ্যাপস তৈরি করতে যাচ্ছেন, যাতে ওনার কাছে মানুষের অভিযোগ পৌঁছায় যে জিনিসটির এই মুহূর্তে প্রয়োজন না। এবং এই 6 মাসের ভিতরে কিন্তু আমাকেই আজকে বলতে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী চাইলে 6 মাসের ভিতরে ঢাকা শহরের, আমি একদম জোর গলায় বলছি, চাইলেই 6 মাসের ভিতরে ঢাকা শহরের যানজট সম্পূর্ণ যানজট মুক্ত করা যেতে পারে। তবে সাথে একটি কথা বলবো, ওয়ার্ল্ডের বেস্ট বাস আমরা নামালাম, রুট ফ্র্যাঞ্চাইজ করলাম, তারপরেও প্যাসেঞ্জার উঠবে না যদি আমি বাস থেকে নামার পরে আমার ব্যাগ চুরি হয়, আমার মেয়ে বা আমার কন্যার উপরে অত্যাচার করা হয়, আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে কিন্তু সব রকম সিকিউরিটি দিতে হবে। এটি গেল একটি পার্ট। আরেকটা ডিসেন্ট্রালাইজেশনের কথা এসেছিল, সেটা নিয়েও আমরা 10 বছর ধরে চিৎকার করছি। ঢাকা শহরে 2 কোটি লোক, কিন্তু প্রাকৃতিকভাবে ঢাকা শহর এবং বাংলাদেশ ঐশ্বর্যের একটা দেশ। ঢাকা শহর হলো সমগ্র বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে আছে, এখান থেকে প্রতিটি জায়গার দূরত্ব 400 কিলোমিটারের মধ্যে আছে। আমি সারা দুনিয়ার কাগজপত্র বই ঘেটে এনে দেখিয়েছি যে বাংলাদেশে যে পদ্ধতির রেল লাইন ব্যবহার হয়, এক্স্যাক্টলি সেম টাইপের রেল লাইনে পৃথিবীর 16টি দেশে 262 কিলোমিটার স্পিডে এই রেল লাইনের উপরে ট্রেন চলে। এখন আপনি চিন্তা করেন, যদি রংপুর থেকে দিনাজপুর থেকে আমি প্রতিদিন ঢাকায় এসে অফিস করতে পারি, আর বাংলাদেশের মানুষের আত্মিক সম্পর্ক হলো তার নিজের শহরের সাথে, আপনি 1 বছরের ভিতরে দেখবেন যে ঢাকার 50 লক্ষের বেশি লোক নাই। তো আমরা চাইলে এই কাজটি করতে পারি, কিন্তু আমার দৃষ্টিতে ঢাকা শহরে বিশেষ করে না, সমগ্র বাংলাদেশের আরেকটি সরকার আছে, সেটি হলো বাস মালিক এবং শ্রমিক। আপনি এই 2 সরকার মিলে যদি একটা সরকার হয় তাহলে কিছু হতে পারে, অথবা এক সরকারকে যদি খতম করতে পারেন তাহলে আরেক সরকারকে দিয়ে কাজ করানো। লেনিন ভাই, এই বিষয়টি নিয়ে কি বলবেন? যে পরিকল্পনা অনেক বছর ধরে এই ধরনের পরিকল্পনা আছে, বিশেষজ্ঞ যারা, পর্যবেক্ষক যারা, তারা পরামর্শ দিচ্ছেন, লিখিত আকারে দিচ্ছেন, টকশোতে বলছেন, গণমাধ্যমে পত্রপত্রিকায় লিখছেন পরামর্শ আকারে, কিন্তু কুম্ভকর্ণের ঘুম তো ভাঙছে না। কবে ভাঙবে? দেখেন, আমরা যখন টকশোতে আসি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, আমরা পার্টিসিপেটও করি এবং সবাই সব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যায়। আমাকে যদি বলেন, আমি করজোরে ক্ষমা চাই, আমি উনি যেটা বলছেন আমি খুব আগ্রহ নিয়ে গভীরভাবে কথাগুলো শুনেছি, কিন্তু আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ নই। হ্যাঁ, আমি আর 10টা মানুষের মতোই চাই নিরাপদ সড়ক,
আমি আর 10টা মানুষের মতোই চাই যে আমাদের জনসংখ্যার চাপ আর যে যানবাহনের চাপ সেই সংকট থেকে মুক্ত হোক। আমি কিছু বিদেশের শহর টহর বড় বড় কসমোপলিটন সিটিও আমি গেছি, এবং সেইখানে যে সিস্টেমটা আছে, যে আধুনিক এবং যেটা বলা হয় যে সেলিম কথাটা বলছে যে জীবনের নিরাপত্তা দেওয়া, হ্যাঁ, এই সিকিউরিটি একটা সিকিউর সিস্টেম, একটা আধুনিক সিস্টেম গড়ে ওঠুক, এবং বর্তমান এই বিশ্বে এই ধরনের সিকিউর সিস্টেম গড়ার জন্য যে টেকনিক্যাল নো হাউ সেইটা আনা জানা এবং লাগানো এটা কঠিন না। ঠিক আছে, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। আপনার কাছে এই বিষয়ে আমার শেষ প্রশ্নটি হচ্ছে, যা আলোচনা হলো বা সব সময় হয়, এগুলো বাস্তবায়ন যথাযথভাবে করবার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে আপনার কি মন্তব্য? না, আমি রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন করব না, তবে আমি এটা বুঝি যে এটা আমি বুঝি যে বোথ যে পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যাট দ্য সেম টাইম দি ব্যুরোক্রেসি, দুই ক্ষেত্রেই দক্ষতার অভাব আছে। এবং যে কথাটা সেলিম বললেন আমি এটা স্বীকার করি যে প্রায়োরিটি ফিক্স করার ক্ষেত্রে, যেটা একজন মন্ত্রী সে যদি নিজে না বোঝে যে তার প্রায়োরিটিটা কোথায়, হ্যাঁ, তাহলে পরে সে ওই মন্ত্রণালয় চালাতে পারবে না। একজন সচিব সে যদি না বোঝে যে তার মন্ত্রণালয়ের জন্য কোনটা এক্সিকিউটিভ হেড হিসাবে সে প্রায়োরিটি ফিক্স করবে, তা নাহলে এটা চলতে পারবে না। এবং এই ক্ষেত্রে আমার খুব তিক্ত অভিজ্ঞতা আছে যে আমাদের এখানে এই জন্য বললাম যে আমাদের সিস্টেমটার মধ্যেই একটা প্রবলেম আছে। যেমন একজনকে বানানো হলো যে তিনি সংস্কৃতি সচিব, উনি একটু লেখাপড়া জানেন, একটু গান বাজনা সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে, আচ্ছা ওকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংস্কৃতি সচিব বানানো হলো। 3 বছর পরে তিনি গিয়া কিন্তু হয়ে গেলেন সমাজ কল্যাণ সচিব, বা তারপরে হয়ে গেলেন আরেকটা। এবং এইভাবে দেখা যায় যে যেই চেইন অফ কমান্ড এখানে আছে আমাদের ব্যুরোক্রেসির মধ্যে, সকল বিষয়ে সকল অভিজ্ঞতার মালিক হয়ে যান, যার ফলে কোনোটাই তিনি প্রপারলি করতে পারেন না। এবং এটা সাদাতে হয়তো বলতে পারবেন ভালো, আমি বরং দেখি যে কোনো ক্ষেত্রে ইকোনমিক ক্যাডার অমুক ক্যাডার যেখানে করা হয় সেখানে বরং এফিসিয়েন্সিটা বেটার হয়, যে তিনি তার জায়গাটাই আছে। এখন আজকে যিনি প্রযুক্তি মন্ত্রণালয়ের, পরের দিন থেকে আলু মন্ত্রণালয়ের, পটল মন্ত্রণালয়ের দিলেন, সে তো এটা করতে পারবে না, সে সার্ভ করতে পারবে না। যে সেই জায়গাতে আমাদের পুরো যেই মানে প্রশাসনিক ব্যবস্থা উপনিবেশিক আমলে পাওয়া, আমার বলতে দ্বিধা নাই, হ্যাঁ, যে স্বাধীনতার 48 বছর পরেও আমাদের প্রশাসনিক সিস্টেমের কোনো মৌলিক সংস্কার হয়নি। জি, আপনার কাছ থেকে আবার শুরু করি, যেটি আমরা আদতে আজকে কথা বলতে চেয়েছিলাম, যে 48 বছর আমরা পার হয়ে এলাম স্বাধীনতার। আমাদের যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, আমাদের আগের প্রজন্ম করেছিলেন, সেই লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়েছে, না হলে কেন হয়নি, আপনার মূল্যায়নে জানতে চাই। আমি উল্টা দিক থেকে শুরু করি। হ্যাঁ, উল্টা দিক হলো যে আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে উত্তপ্ত সময় হচ্ছে 7ই মার্চ, হ্যাঁ, যেদিন আমরা দিক নির্দেশনা সুস্পষ্টভাবে পাই। হ্যাঁ, আমার মনে আছে যে আমরা বঙ্গবন্ধুর ভাষণ, সেলিম আমি তখন একই ছাত্র সংগঠন করি, আমরা এক জায়গায় বসে শুনেছি যে বঙ্গবন্ধু কি বলেন। এবং বঙ্গবন্ধুর ওই ভাষণটিতে তিনি, এখন ওইটা তো আমরা শুনি, তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, পরের শব্দটা বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তার মানে উনি মুক্তি বলতে একটা বুঝিয়েছেন আর স্বাধীনতা বলতে আরেকটা বুঝিয়েছেন, এবং উনি খুব সচেতনভাবে শব্দ চয়ন করেছেন। আচ্ছা, এইটারই প্রতিফলন আমি দেখি 1972 সালে যখন আমাদের সংবিধান প্রণীত হয়, সংবিধানের চূড়ান্ত যেদিন সংবিধান গৃহীত হয় আপনার গণপরিষদে, সেদিন সমাপনী ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। তার সেই ভাষণে তিনি এই কথাটা ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমাদের মুক্তি, আমাদের সামাজিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, আমার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এগুলো অনেক জিনিস আমাদের দুরস্ত, সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে, আমার স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমি এই কাজগুলো মুক্তিটা না পাই।
আমার বিবেচনায় আমাদের রাজনৈতিক জীবনে এই দেশে যে সহিংস ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভেতর দিয়ে যে রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয়েছে, তার একটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আমাদের সমাজে ছিল। এবং এর ফলে আমি নিজে এবং আরও ডক্টর বারাকা, তারা কয়েকজন আমরা একটা গবেষণা করেছিলাম যে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, এটা আমি বলছি যে আমাদের এই গবেষণাটা 2005 এবং 6 সাল পর্যন্ত আমরা করেছি, এটা একটা বই এসেছে বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজকে কোথায় থাকতো। সেখানে আমরা দেখিয়েছিলাম যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন এবং তার এই যে মানে উন্নয়নের ধারাবাহিকতা যদি থাকতো, তাহলে পরে বাংলাদেশ এই আপনার 2000 সালের অনেক আগেই মালয়েশিয়ার মতো উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে পারত। সেই জায়গাটা আমরা পারিনি। আমাদের জাতীয় জীবন থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, পরবর্তী হত্যাকাণ্ডের ফলে আমাদের জাতীয় জীবন থেকে আমার মতে অনেকগুলো বছর, 2 দশকেরও উপরে সেগুলো অপচয় হয়ে গেছে, সেগুলো প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারিনি। তারপরে যদি আপনি বলেন, তাহলে আমি এটা বলবো যে একদিকে যেমন হতাশার চিত্র আছে এবং কিছুই হয় নাই বলার লোকেরও অভাব নাই, আবার অন্যদিকে এটি রিয়ালিটি যে বাংলাদেশ 7 কোটি মানুষের দেশ, 7.5 কোটি মানুষের দেশ ছিল 71-এ, সেই দেশে এখন 16 কোটি মানুষ, এবং এই 16 কোটি মানুষ, 7 কোটি মানুষ যখন, তখনও PL480 খাদ্যের উপরে আমরা নির্ভরশীল এবং 74-এর দুর্ভিক্ষ আমরা ঠেকাতে পারিনি। সেই বাংলাদেশ এখন খাদ্যে আত্মনির্ভরশীল। হ্যাঁ, আমাদের স্বপ্ন ছিল যেই যেমন ধরেন যে আমাদের সংবিধানে এই জিনিসগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। বঙ্গবন্ধু সাম্যের কথা বলেছিলেন, সেটি কতটা আছে এখন? আমাদের সংবিধানেও সেটা বলা হয়েছে, কেবল গণতন্ত্রই মানে ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতাই গণতন্ত্র না, সেখানে এটা এক্সপ্লেন করে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার মালিক, এবং সেইটা তখনই কার্যকর হবে যখন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদাগুলো, এইগুলো যদি যখন পূর্ণ করা যাবে, তখনই প্রকৃতভাবে একটা সাম্যের সমাজ গড়ে উঠবে, যেটা আমাদের সংবিধানে আছে। আমি মনে করি উন্নয়ন ও সমতা, যে কথাটা এখানে বলা হলো যে আমরা জিডিপির রেট দিয়ে আমাদের উন্নয়নকে পরিমাপ করি, হ্যাঁ, এটা সারা দুনিয়াব্যাপী করে, কিন্তু মানে সামাজিক উন্নয়নটা তো আর জিডিপি দিয়ে করা যায় না। সেখানেই হচ্ছে যে আমরা উন্নয়নের সাথে যদি সমতাকে সামঞ্জস্যপূর্ণভাবে করতে না পারি, তাহলে পরে দেখা যাবে রবীন্দ্রনাথের কথা যে সমস্ত রক্ত মাথায় চাপলে স্বাস্থ্যের লক্ষণ। হ্যাঁ, সেই জায়গাগুলো আমাদের এখনো অপূর্ণ রয়েছে। কিন্তু তারপরে আমি মনে করি হ্যাঁ, আমাদের সম্পদ সৃষ্টি হয়েছে, সম্পদ সৃষ্টি হচ্ছে, এখন যেটা প্রয়োজন সম্পদের সুষম বন্টন। আমি একটা ক্যাটাগরিক্যালি বলতে চাই, আমাদের এখানে একটা হয়ে দাঁড়ায় আর কি, যে জিডিপি নিয়ে, এই জিডিপি বা ওই উন্নয়ন, পার ক্যাপিটা ইনকাম বাড়ানো, এটা নিয়ে ক্রিটিসিজম করতে গিয়ে এটাকে আবার নেগেটিভ মানে ভাবে আমরা উপস্থাপন করি, যার ফলে হয়ে যায়, আমি যদি ওইটা বলি যে তার মানেটা এরকম নাকি যে আমরা দারিদ্র্যের সমবন্টন চাই, আমরা কখনই দারিদ্র্যের সমবন্টন চাই না। মুক্তিযুদ্ধে আমরা দারিদ্র্যের সমবন্টনের জন্য করি নাই, আমরা চেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে, সেখানে সমৃদ্ধ সম্পদ সৃষ্টি হবে এবং সম্পদের সমবন্টন। এবং আমি মনে করি বাংলাদেশ আজকে একটা পর্যায়ে পৌঁছেছে। আমি এই কথাটা বলে শেষ করব, যেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 10 বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, সেইটা আমাদেরকে সারা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। কিন্তু টাইম হ্যাজ কাম, এটা আওয়ামী লীগের একটা অঙ্গীকার আছে। আপনারা জানেন যে আওয়ামী লীগের অর্থনৈতিক নীতিমালা 1990 সালে পরে শেখ হাসিনা পরিবর্তন করেন, অর্থাৎ বাজার অর্থনীতির দিকে পরিবর্তন করায়। 90 সালের পরাজয়কে ধরা হয়েছিল যে এখানে ওইটা একটা যে বাকশালের অর্থনীতি, সমাজতন্ত্র, এইগুলো করা। 90 সালে ওইটা করা হয়েছে এবং ওই ধারাবাহিকতায় সারা দুনিয়াব্যাপী এখন যে মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তিগত মালিকানা, এন্টারপ্রেনিয়রশিপ, ডেভেলপমেন্ট, এগুলোর মধ্যেই আমরা ছিলাম এবং সেটা একটা পর্যায়ে আমরা এসেছি। বাট আমি এটা মনে করি যে এখন সময় হয়েছে
যে ওইটার একটা জায়গায় আমরা গিয়েছি, একটা অপটিমাম লেভেলে গেছি। এখন দরকার হচ্ছে ওই যে বললাম সম্পদ কিছুটা সৃষ্টি হয়েছে, এইটাকে এখন পুনর্বন্টনের জায়গায় যেতে হবে, সমতার জায়গায় যেতে হবে, যেখানে না হলে পরে আজকে ভ্যালু সিস্টেমই বলেন, মানুষের সিকিউরিটি বলেন, সামাজিক সমতার কথাই বলেন বা গুড গভর্নেন্স বলেন, কোনোটাই হবে না যদি আমি প্রকৃত অর্থেই সমবন্টনের জায়গাটায় আমরা যেতে না পারি। সমতার জায়গায় অনেক সময় নিয়ে ফেলেছেন, 2 মিনিট করে পাবেন আপনারা, আপনার বক্তব্যটি শুনতে চাই। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর তো অনেক বড়, একেবারে তবে আমি ইয়েতে বলতে চাই মুক্তিযুদ্ধ, এখানে আমরা 4 জনই মুক্তিযুদ্ধ করছি, আপনি করছেন কিনা জানি না। তো মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের কিন্তু বয়স, তাদের শিক্ষাগত দিক, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কি বলা যায় মানসিক প্রস্তুতি, কগনিটিভ ডেভেলপমেন্ট, এগুলি কিন্তু বিভিন্ন স্তরের বিভিন্ন ইয়েতে ছিল, এবং সেই হিসাবে আপনার এক্সপেকটেশনও কিন্তু ইউনিফর্ম ছিল, এটা বলা যাবে না। বেসিক এক্সপেকটেশন নিয়ে যদি কথা ওঠে তাহলে তো আমাদের স্বাধীনতার প্রস্তাব ইয়ের মধ্যে যেটা ছিল ঘোষণাপত্রে এবং 7ই মার্চের বঙ্গবন্ধুর বক্তৃতার মধ্যে সব মিলাইলে ওই ঘুরে ফিরে 3টা ইয়েই তো আসে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই মানবিক মর্যাদার মধ্যে কিন্তু আবার গণতন্ত্র এসে যায়, কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদা হয়েছে সে তার শাসক যারা তাদেরকে নির্বাচিত করবে। তো এখন কথা হলো যদি আরও এটাকে ভেঙে বলেন, আমি শিওর যে যারা ধরেন ছাত্র নেতা ছিলেন ওনারা বোধহয় তখনও ছাত্রত্ব পুরা পার হয় নাই, আমরা ছাত্রত্ব পার হয়ে ক্যারিয়ারে ঢুকে গেছি, মোবাশ্বের সাহেবও বোধহয় ঢুকে গেছে। আমাদের ভিন্ন ইয়ে ছিল, আমাদের হয়তো এক্সপেকটেশন একটু ভিন্ন। একটা গ্রামের ছেলে যে আমাদের ওই বাসাতে কাজ করতো, সে তার এক্সপেকটেশন ভিন্ন ছিল, কিন্তু সবাই যেটা মূলিয়ে সেটা ছিল আমি মনে করি ওই মানবিক মর্যাদার মধ্যে গণতন্ত্রটা ঢুকাইলে মোটামুটি ভালো থাকবো, ভালো খাবো। আর পাকিস্তানে যদি একবারে আমাকে জিজ্ঞেস করেন, আমি তো বয়স্ক ছিলাম, মানে পাশ করে চাকরিতে ঢুকছি, করছি, ইউনিভার্সিটিতে পড়া শেষ করেছি, ছাত্র রাজনীতির সাথে, কিন্তু ইমিডিয়েট ইয়ে ছিল পাকিস্তানি আর্মিকে, পাকিস্তানি দখলদার বাহিনীকে আমাদের ৪৮ বছরের প্রাপ্তিটাতে আপনি কতটা সন্তুষ্ট সেটা এটা তো আবার অনেক লম্বা ইয়ে। এখন প্রাপ্তি তো ওনারা বলেছেন পাকিস্তান না হলে, পাকিস্তান না ভাঙলে, বাংলাদেশ না হলে আমি যেখানে আছি সেখানে থাকতাম না, আপনি যেখানে আছেন সেখানে থাকতেন না, এবং সবাই এই অবস্থা। ওই আমাদের ক্রিকেটের লোকগুলি কি বলে ইয়ে রুমে ড্রেস পরে বসে থাকতো, খেলতে পারতো না। তো কাজে আমরা তো পেয়েছি, তবে একটু ভয় যে ওই হাউজি খেলায় দেখছেন যে মাথা খারাপ হলে যাহা হয় সেটা হলো 49। তো আমাদের ভয় 49-এ আমাদের যাতে বিভিন্নভাবে কারণে মাথা খারাপ না হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ, সময় আরো দিতে পারলে ভালো লাগতো। সেলিম ভাই, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন। লেনিন ভাই বলেছিলেন যে জনগণের কাছে ক্ষমতা কতটা আছে বলে এই মুহূর্তে আপনি মনে করেন? আমি ছোট করে 2 মিনিটে বলতে হবে। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, আমার বিবেচনায় সেটা আমি সন্তুষ্ট নয়, এবং সন্তুষ্ট হওয়া না হওয়াটা কিন্তু আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিক এই অর্থে যে এর চেয়ে বেটার গুণগত এবং পরিমাণগত সম্ভব ছিল কি ছিল না, এই পরিপ্রেক্ষিতে দেখতে হবে। আমি মনে করি যেই নীতি আদর্শ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম সেই পথেই আমাদের অগ্রসর হওয়া উচিত ছিল। 75-এ সেই পথ পরিত্যাগ করা হয়েছে। আওয়ামী লীগ পরপর তো এবার তৃতীয়বার, এর আগে আরেকবার ক্ষমতায় আসা সত্ত্বেও মোশতাক, জিয়া, এরশাদ যেই ধারায় দেশ চালিয়েছে সেই তথাকথিত মুক্তবাজার অর্থনীতি ওইখান থেকে বেরিয়ে আসতে পারেনি। সেইখানে একটা পশ্চাৎ অবসরণ আমরা দেখতে পাই। উন্নয়ন আইয়ুবের সময় হয়েছে, 11% জিডিপি গ্রোথ করেছিল আইয়ুব খান, বাহাদুরি করতো এটা, কিন্তু কোয়ালিটি অফ ডেভেলপমেন্ট, তার নেচার অফ ডেভেলপমেন্ট, উন্নয়ন হচ্ছে কিন্তু বৈষম্য একই সঙ্গে উন্নতি হচ্ছে। তো তাহলে পরে তো সেই উন্নয়নের জন্য তো আমরা করিনি। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, আমরা সবাই স্লোগান দিয়েছি তখন। তো সেই জায়গায় যদি আমি না বুঝতে পারি তাহলে পরে রং ট্র্যাকে ডেভেলপমেন্ট আপনার হবে, কিন্তু ডেভেলপমেন্টের ছিটে ফোটা এসে সাধারণ মানুষের কাছে যাবে আর অল্প কিছু লোক হয়ে যাবে। পাকিস্তানি আমলে বাঙালি, পাঞ্জাবি, পশ্চিম পাকিস্তানে আমরা 56%, তোমরা 44%।
বঙ্গবন্ধু বলেছিল যে আমাদেরকে 56 ভাগ আমাদের হিস্সা দিতে হবে। বাংলাদেশ এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, 1% শোষক আর 99% শোষিত বঞ্চিত। 99 ভাগের সম্পদ আমরা হিস্সা, ন্যায্য হিস্সা চাই। এই লড়াই, বৈষম্যের বিরুদ্ধে এই লড়াই বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ শেষ হবে না। জি, ধন্যবাদ। আমি প্রচন্ড রকম আশাবাদী, স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে, যেটা কল্পনাই করা যায় না। এবং বাংলাদেশে যেটা বললেন তিনি এক্স্যাক্টলি, এবং লেনিন ভাই যে কথা বললেন যে জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু একটি বড় কথা বলেছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। মুক্তির সংগ্রামটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিশ্বের ব্রহ্মাণ্ডে যতদিন থাকবে মুক্তির সংগ্রাম কিন্তু চলতে থাকবে। অর্থাৎ মুক্তিযোদ্ধাও তাহলে ওই সময় সেই মুক্তিতে আমরা মানে গ্রহণযোগ্যভাবে এগোতে পারছি কিনা, সেই কথাতে আসছি। আমি কিছু এক্সাম্পল দেবো যেগুলি হয়তো মিডিয়াতে আসে না। তো আমাদের 71 পরবর্তী সন্তানরা এই মুক্তিযুদ্ধ মোর অর লেস সাকসেসফুলি করে যাচ্ছে, সরকারি বা অন্যান্য জায়গার বাধা বিপত্তির মধ্যে। আমি আমার স্থাপত্যের দিক থেকে যদি আমি বলি, বাংলাদেশের স্থপতি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টসের প্রেসিডেন্ট হয়েছে ইলেকশনের মাধ্যমে। বাংলাদেশের স্থপতি এশিয়ান রিজনাল কাউন্সিল অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট হয়েছে ইলেকশনের মাধ্যমে। বাংলাদেশের স্থপতি আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের প্রেসিডেন্টের গোল্ড মেডেল নিয়ে এসছে এবং অনারারি মেম্বারশিপ পেয়েছে বিকজ অফ এটা। পাকিস্তান কিন্তু পায় নাই, প্রথম খেয়াল রাখতে হবে। এবং বাংলাদেশের প্রেসিডেন্টকে, ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, কমনওয়েলথের প্রেসিডেন্টকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ইসলামাবাদ থেকে এসে রিসিভ করতে হয়েছে। দিস আর দ্য থিং উই অ্যাচিভ। কি করতে হবে আমাদের এখন হলো এই যে ইয়ং জেনারেশন, এই ইয়ং জেনারেশনের চলার পথে সব রকম সহযোগিতা, সেটা হচ্ছে শিক্ষার ব্যাপারে তাদের সঠিক ব্যবস্থাপনা দেওয়া এবং তাদের উন্নয়নের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা। এইখানে একটি আমার ব্যক্তিগত চিন্তা আছে যেটা আমাকে পাগল বলতে পারেন। আমার সামগ্রিক অবস্থা দেখে মনে হয় সরকারের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কোনো সন্তানকে বিদেশে পড়তে না দেওয়া আনটিল হি ইজ গ্র্যাজুয়েট। কেন আমি এই কথা বলি? তাদের সন্তানরাই দেশে থাকলে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট একেবারে অলমোস্ট স্টপ হয়ে যাবে, তার সন্তানকে বাঁচানোর জন্য আগুন লাগবে না, ইমিডিয়েটলি ডিসিশন হবে, কারণ তার সন্তান, 2-1 সন্তান মারা যাবে। এই জায়গায় যদি আমরা না যেতে পারি, আমরা একটি অদ্ভুত জিনিস দেখতে পাই, সরকারি কর্মকর্তাদের বিরাট অংশের সন্তান ম্যাট্রিকুলেট পাস করার আগে বিদেশে চলে যাচ্ছে। এবং যে কোনো অনুষ্ঠানে বসলে আমি 3-4 সেক্রেটারিকে আলাপ করতে শুনি যে কে কার ছেলে কোথায় আছে। এই জায়গা থেকে যদি আমি বের করে না আনতে পারি, তাহলে সরকারের সন্তানদের আরেকটি ক্যাডার তৈরি হবে, দোজ হু ডোন্ট বদার অ্যাবাউট দ্য কওমি মাদ্রাসার মর্যাদা বাড়ায় আমরা করব। এই অবস্থায় হয়ে গেছে। শেষ করতে হচ্ছে। আপনাদের 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশ নেবার জন্য। আমরা সময়ের স্বল্পতার কারণে যেহেতু আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি লম্বা সময়, 48 বছরের শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, এমনটি পরিকল্পনা ছিল, কিন্তু পারা গেল না। আপনারা জানেন সেই ঘটনাটি। এবং আমরা আবারও এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শোক জানাচ্ছি, তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা, সহানুভূতি জানাচ্ছি। এবং আমরা প্রত্যাশা করছি এমন ঘটনা যেন আর না ঘটে, কুম্ভকর্ণের ঘুম যেন অতি দ্রুত ভাঙে। সরকার যে সমস্ত সুপারিশমালা করেছেন 111টি শাহজাহান খানের নেতৃত্বে গঠিত কমিটি, সড়কে যেন শৃঙ্খলা ফিরে আসে। ডিএমপি কমিশনার প্রতিশ্রুতি দিয়েছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলবার সময় 15 দিনের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। আমরা আশায় বুক বাঁধতে চাই, আমরা সড়কে বেঘরে প্রাণ হারাতে চাই না, এবং অগ্নিকাণ্ডে কিংবা ধোঁয়ার কুণ্ডলিতে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই না। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।